হ্যালো স্টুডেন্টস, আজকে একটা পুরো অন্য ধরনের একটা সেশন নিতে চলেছি। তোমরা যারা আইএএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ উইথ হিস্ট্রি অপশনাল, তাদের জন্য স্পেশালি একটা খুব ইউনিক সিরিজ আমরা লঞ্চ করতে চলেছি। এই সিরিজটা থাকবে ওয়ার্ল্ড হিস্ট্রির ওপরে অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর ওপরে। তো আজকে আমরা একটা ভিডিও শুট করব এবং এই গোটা যে ভিডিওটা হবে, এই গোটা ক্লাসটা তোমরা যেটা দেখবে, এই গোটা ক্লাসটা করে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড হিস্ট্রি প্রোগ্রামে জয়েন করতে পারো। এর সাথে আনসার রাইটিং এর গাইডেন্স, আনসার রাইটিং এর ট্রেনিং, A to Z সমস্ত কিছু পাবে। এর অফলাইন ব্যাচও লঞ্চ হবে। এটা একটা তোমাদের জন্য, সবার জন্য ক্লাস, একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তোমাদের যদি ভালো লাগে আমি তোমাকে নাম্বার বলে দিচ্ছি, 9474586670 বা 9933586670। আমি রিপিট করছি, 9474586670 বা 9933586670। এই নাম্বারগুলোই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ফর অ্যাডমিশনস অ্যান্ড আদার স্টাফস। তো যাই হোক, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আজকে স্টার্ট করতে চলেছি ওয়ার্ল্ড হিস্ট্রির ক্লাস। আশা করি এই ওয়ার্ল্ড হিস্ট্রির জার্নিটা দুর্দান্ত কাটবে। তো চলো আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস স্টার্ট করি। একদম স্ক্র্যাচ থেকে আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ব। প্রথমে ক্লাস শুরু করার আগে সবার আগে একটা জিনিস বলে দিই তোমাদের। দেখো, অনেকেই তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনের খবর বিভিন্ন নিউজ পেপারে বা ম্যাগাজিনে বা টিভি চ্যানেলে তোমরা দেখো এবং তোমরা অনেকটাই বুঝতে পারো না হঠাৎ করে কি ব্যাপার, কি হলো, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ লেগে গেল, আমেরিকার সাথে ইরানের যুদ্ধ লেগে গেল। তো এরকম বিভিন্নভাবে গোটা পৃথিবীতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যেটা কিন্তু বুঝতে কেন স্টুডেন্টরা পারে না, কারণ এটার বেসটা ক্লিয়ার নেই। এর বেস আইআর যদি তোমাকে বুঝতে হয়, আইআর যদি পড়তে হয় এবং আইআরকে যদি প্রপার ওয়েতে ইন্টারভিউতে হোক বা পরীক্ষাতে হোক আনসার করতে হয়, ওয়ার্ল্ড হিস্ট্রি না জানা থাকলে আইআর বোঝা নেক্সট ইম্পসিবল হয়ে যায়। কারণ ভিত কিন্তু ক্লিয়ার হবে না, কারণ সমস্যাগুলো, যে কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো এখান থেকে শুরু হচ্ছে। তো আজকে শুরু করতে চলেছি ওয়ার্ল্ড হিস্ট্রির এই স্পেশাল সেশন। আমার নাম চন্দ্রদীপ সরকার, সিনিয়র মেন্টর এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম চলো শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস। আচ্ছা, প্রথম কথা, আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে কি পড়ি? দেখো, প্রথমে এটা বলে দিই, হিস্ট্রি কি। হিস্ট্রি ইজ আ ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। আমি বুঝিয়ে বলছি। হিস্ট্রি হচ্ছে একটা কথোপকথন অতীত আর বর্তমানে, এবং আমরা এই কথোপকথনটা কেন স্টাডি করি, কেন? আমি যদি একটা বইয়ের কথা বলি, ভগবত গীতা, তুমি বইটা খুলে দেখো, তুমি দেখবে ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে কথা বলছেন এবং সেই ওনাদের যে প্রশ্ন করছেন অর্জুন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন, এবং জাস্ট এই জিনিসটাই কিন্তু গোটা বইটাতে দেওয়া আছে, মানে একটা কথোপকথন। আমরা এই কথোপকথনটাকে কেন পড়ি? দেখো, কেন পড়ি, কারণ যে সমস্যায় অর্জুন আছেন সেই সমস্যাগুলোর কথা উনি বলছেন কৃষ্ণকে, ভগবান কৃষ্ণকে, এবং উনি সমাধানগুলো প্রোভাইড করছেন। এবং এই কারণের জন্যই সেম টু সেম হিস্ট্রিতে, বিশ্বাস করো, একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, পৃথিবীতে কোনো সমস্যা কিন্তু নতুন নয়। তুমি আজকে যে পরিস্থিতিতে আছো, তোমার আগে কেউ না কেউ সেম টু সেম পরিস্থিতিতে ছিল এবং সে কোনো না কোনোভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়েছে বা হয়তো বেরোতে পারেনি। দুটোরই কথা কিন্তু ইতিহাসে লেখা আছে। যদি আমরা তাদের জীবনীটাকে বা তাদের পরিস্থিতিটাকে একবার পড়ি, তাহলে তারা কি কি মেথড ইউজ করেছিল সেই সমস্যা থেকে বেরোতে, সেম টু সেম মেথড যদি আজকের ডেটে আমরা আজকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরাই সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারবো। অতএব হিস্ট্রি যদি ভালো করে জানা থাকে, তোমাকে প্রচুর হেল্প করবে তোমার লাইফের সমস্যাগুলোকে সমাধান করতে। ঠিক সেরকম ভাবে এইটা হচ্ছে প্রধান কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি পড়া, হিস্ট্রি পড়া। এবার ওয়ার্ল্ড হিস্ট্রি কেন পড়ি? দেখো, পৃথিবী ধরনের হয়। একটা তোমাকে জিনিস বোঝাচ্ছি।
কি বলতে চাইছি এটার মাধ্যমে বলে দিচ্ছি। দেখো, একটাকে বলছি আমরা প্রি মডার্ন ওয়ার্ল্ড, একটাকে বলছি মডার্ন ওয়ার্ল্ড। একটা হচ্ছে আধুনিক পৃথিবী আর প্রাক আধুনিক পৃথিবী। তো আমরা যে প্রাক আধুনিক পৃথিবীতে থেকে আমরা যে আজকে যে আধুনিকতার সমাজে বেঁচে আছি, এই পরিবর্তনটা আসলো কিভাবে? কোনটা ভালো ছিল, প্রাক আধুনিকতা না আধুনিকতা? কেন পরিবর্তনটা হলো, কি কি কারণে পরিবর্তনটা হলো? তো এই ফ্যাক্টরস গুলো কিন্তু গোটা ওয়ার্ল্ড হিস্ট্রির ভেতরে তোমার ক্লিয়ার হবে। অর্থাৎ যেমন একটা উদাহরণ দিই, তুমি যদি সমাজের কথা বলো, পলিটির কথা বলো, তো একটা টাইমে তোমরাও জানো, তোমরা ইতিহাসে পড়েছো, বিভিন্ন রাজা গজার কথা পড়েছো, অশোকের কথা পড়েছো, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা পড়েছো, গুপ্ত বংশের কথা পড়েছো, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, অনেকের কথাই তোমরা পড়েছো। এখন কি তুমি এদের কাউকে দেখতে পাও? এখন তো কেউ এরা নেই। আচ্ছা, এখন কি এরকম কোনো রাজা আছে? না, একদম নেই। এখন ভারতে একটা গণতান্ত্রিক সরকার আছে, পশ্চিমবাংলাতেও একটা গণতান্ত্রিক সরকার আছে। তো হঠাৎ করে রাজা থেকে, রাজা গজারা ছিল তারা কোথায় পালিয়ে গেল? হঠাৎ করে একটা গণতান্ত্রিক সরকার কিভাবে চলে আসছে? আর সে সরকারটা, সরকার জিনিসটা আসলো কিভাবে? আর গণতন্ত্রই বা কি, কেন আসলো গণতন্ত্র? রাজতন্ত্রে কি সমস্যা ছিল? গণতন্ত্র তো রিসেন্ট এসছে। পৃথিবীর যদি ইতিহাস দেখো, 80% তো রাজতন্ত্রই ছিল, এখনো অনেক দেশে আছে। তো প্রথম যে ডিফারেন্সটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু পলিটিক্যাল মডেলে। কি, প্রাক আধুনিক পৃথিবী বা প্রি মডার্ন ওয়ার্ল্ড মেনলি মোনার্কি ছিল, রাজতন্ত্র ছিল। বর্তমানে কিন্তু গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, এবং সংসদীয় সরকারের ব্যবস্থা আছে, অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে বর্তমানে। আমরা এখানে কিন্তু ভোট দিতাম না, কিন্তু আমরা এখানে ভোট দিই। এখানে আমাদের আমাদের আমাদেরকে পরিচালনা করবে, সেই পরিচালনাটা জানা, মানে সেটাকে কন্ট্রোল করার আমাদের কোনো ক্ষমতা ছিল না। এখন আমরা ভোট দিয়ে এটা ঠিক করি কোন সরকার আনবো এবং কে আমাদের পরিচালনা করবে। দেখো, আগে অর্থনীতি কিরকম ছিল, বার্টার সিস্টেম। তুমি এখনো গ্রামে দেখতে পাবে, বিনিময় প্রথা বলে এটাকে। তুমি কিছু জিনিস দিলে, তার বিনিময়ে তুমি কিছু জিনিস কিনলে, ঠিকঠাক ছিল। আচ্ছা, এখন কেন নেই? এখন কেন তুমি আলু পেঁয়াজের বিনিময়ে আইফোন কিনতে পারো না? এখনো তো বিনিময় প্রথা থাকতে পারতো, কি অসুবিধা ছিল? বহু বছর ছিল, চলেছে। হঠাৎ করে কি এমন প্রয়োজন হলো বলতো, যে টাকা পয়সা হাবি জাবি সব জিনিস আনতে হলো? কি সমস্যা ছিল? তো এইটা গেল আরেকটা, এখন বেশ কমপ্লেক্স একটা এক্সচেঞ্জ সিস্টেম আছে, টোকেন কারেন্সি, ডলার, রুপি, হাজার রকম জিনিস আছে। কি দরকার এগুলো আসা? আমি মজা করে এখানে লিখেছি অমিতাভ বচ্চন। কেন লিখেছি জানো? দেখো, কারেন্সি, আমার সামনে একটা ছোট্ট একটা কারেন্সি, একটা নোট আছে 20 টাকার, বাট আমার বোঝানোর জন্য সাফিসিয়েন্ট। এটাকে আমরা বলি টোকেন কারেন্সি। কি জিনিস শোনা যাবে কারেন্সি? বলি তোমাকে, কারেন্সি সেই জিনিসটাকেই বলে যার ফেস ভ্যালু উইল বি হায়ার দ্যান দ্য রিয়েল ভ্যালু। সবসময় এটা মনে রাখবে। বুঝতে পারলে না তো? বোঝাচ্ছি। আচ্ছা, এই যে কাগজ, এটা 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 যদি টাকা তুমি না দেখে, এটাকে রুপি হিসাবে না দেখে, তুমি এটাকে একটা কাগজের হিসাবে চিন্তা করো জাস্ট 1 মিনিটের জন্য। এরকম সাইজের একটা কাগজ তোমার খাতা থেকে তুমি ছিঁড়ে নাও, দিয়ে এই ওই ওই কাগজটার দাম কত টাকা হবে হিসাব করেছো? কয়েক পয়সা হয়তো হবে। কিন্তু সেম কাগজ, সেম ওজনের কাগজ বিক্রি হচ্ছে কিন্তু বাইরে চলছে কত টাকায়? 20 টাকায়। কেন হঠাৎ করে এটা হলো? তার মানে কাগজের যে রিয়েল ভ্যালু, আসল ভ্যালু, ওজন যদি দেখো বা এটার ভ্যালু যদি মার্কেটে চেক করে, এমনি এটা কাগজ কেটে, তারা হয়তো কিছু পয়সা হবে, 0.01। কিন্তু ফেস ভ্যালু যদি দেখো, সরকার পরিষ্কার ওপরে 20 টাকা লিখে দিয়েছে। ব্যাপারটা ওই রকমই। সেলিব্রিটি, ধরে নাও দুটো লোক, অমিতাভ বচ্চন একজন, আর একটা অমিতাভ বচ্চনের মধ্যেই সেম হাইট আছে, আর একজন সেম বডি ওয়েট আছে। কিন্তু অমিতাভ বচ্চন যদি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে বা ভুল করে বলেও ফেলে কি আমি এই প্রোডাক্ট ইউজ করি, দেখবে কোটি কোটি লোক সেই প্রোডাক্ট কিনে ফেলছে। এটাকে বলে ফেস ভ্যালু। ঠিক
ফেস ভ্যালু সবসময় রিয়েল ভ্যালুর তুলনায় হাই থাকবে। আর অমিতাভ বচ্চনের মতো যে দেখতে লোকটা, হয়তো সেম রিয়েল ভ্যালু দুজনের এক, হয়তো দুজনারই হয়তো 80 কিলো ওজন, দুজনারই সেম ওজন, কিন্তু একজনের ফেস ভ্যালু অনেক হাই, একজনের ফেস ভ্যালু নেই। তো কারেন্সি সেই জিনিসটাই হয় যার ফেস ভ্যালু সবসময়, টোকেন কারেন্সি উইল বি হায়ার দ্যান রিয়েল ভ্যালু। আগে কিন্তু এরকম ছিল না। আগে ওজন দরে লোকে জিনিস দেখতো। প্লাস ধরে নাও চামড়ার বিনিময়ে তুমি কিছু কিনছো, তুমি কত টাকার কতটা ওজনের চামড়া দিচ্ছ, কিসের চামড়া দিচ্ছ, এইসব দেখে তার বিনিময়ে তোমাকে জিনিস আদান প্রদান করা হতো। এখন এসব কিচ্ছু নেই। তো এই পরিবর্তনটা আসলো কেন বলতো? কি হঠাৎ এমন প্রয়োজন হলো সেখানে সিস্টেমটাই পুরো আমরা তুলে দিলাম? আগে সমাজে প্রচুর শ্রেণী ছিল, ফিউডাল ক্লাস, জমিদার, শুনেছ নিশ্চয়। এখন কই তারা? এখন সবাই এক হয়ে গেছে, আমরা ইকুয়ালিটি ইকুয়ালিটি করি। ইভেন নামের আগে টাইটেল ইউজ করার পারমিশন নেই, কিছু লিমিটেড কিছু জবস ছাড়া বা তোমার ডিগ্রি ছাড়া। এখন কোনো জমিদার নেই। কোথায় গেল এরা? হঠাৎ কি হলো? আগে সব থেকে মজার ব্যাপার, আগে একটা দেশকে পরিচালনা করত ধর্ম। কেন জানো? আগে উদাহরণটা দিই। দেখো, প্রত্যেকটা রাজা, যদি ভারতের কথাই বলো, কোনো না কোনো ধর্মকে কিন্তু প্যাট্রোনাইজ করেছে। অ্যানশিয়েন্ট প্রাচীন ভারতের যদি কথা দেখো, তাহলে হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম। অশোক বুদ্ধিজমকে প্যাট্রোনাইজ করেনি? করেছে, প্রমোট করেছে। চন্দ্রগুপ্ত মৌর্য জৈনিজমকে প্রমোট করেছে। পুষ্যমিত্র শুঙ্গা হিন্দুইজমকে প্রমোট করেছে। গোটা মিডিভেল ইন্ডিয়াতে ইসলামকে প্রমোট করা হয়েছে। তো কেন কেন ধর্মকে প্রমোট করা হয়েছে? তার সব থেকে বড় কারণ, দেখো তখন কোনো আধুনিক সংবিধান তো ছিল না, বি.আর. আম্বেদকর স্যার তো জন্মাননি তখন, ঠিক? তাহলে ধর্মর কাজ কি বলতো? ধর্ম শেখায় এটা উচিত, এটা অনুচিত। অর্থাৎ প্রাক আধুনিক সংবিধান হচ্ছে কিন্তু ধর্ম। কনস্টিটিউশন কি শেখায়? কনস্টিটিউশনে আমরা এটা শিখি কি আমাদের কি করা উচিত, কি করা উচিত না। তুমি যে কোনো আইন বলো, আইপিসি বলো, এখন তো বিএনএস, সমস্ত কিছুই তো ফাইনালি কনস্টিটিউশন থেকেই আসছে। কনস্টিটিউশন তো ফাদার, ওখান থেকেই তো সমস্ত ল ডিরাইভ করছে। আজকে যখন আমি কোনো সরকার কোনো আইন বানালো এবং সেই আইনটা যদি কোনো মানুষের পছন্দ হলো না, সে কোর্টে গিয়ে কেস করলো সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্ট কি করে? সুপ্রিম কোর্ট কিন্তু জুডিশিয়াল রিভিউ আনে এবং দেখে কি এই লটা, যে আইনটা আনা হয়েছে, সেটা কি সংবিধান বিরোধী। যদি বিরোধী না হয় ওকে, যদি বিরোধী হয় তাহলে হোয়াইট করে দেয়। এবার ঘটনা হচ্ছে, আজকের ডেটে আমাদের কাছে কিন্তু একটা প্রপার কনস্টিটিউশন আছে। আচ্ছা একটা কথা বলো, প্রায় 2500 বছরের আধুনিক ভারতের, এই প্রাচীন ভারতের ইতিহাস, 1500 তোমার মিডিভেল ইন্ডিয়ার হিস্ট্রি, তো মোটামুটি কিছু না হলেও 4000 বছরের একটা হিস্ট্রি আমাদের কাছে আছে, যেখানে কিন্তু ধর্ম পরিচালনা করেছে রাজতন্ত্রকে এবং সমাজকে। হঠাৎ কি এমন হলো বলতো? এই সমস্ত সিস্টেম বাদ দিয়ে আমরা একটা নতুন বই লিখলাম এবং কনস্টিটিউশন নাম দিলাম, এবং সেটাই আজকে আমাদের দেশকে পরিচালনা করছে। তো এই যে পরিবর্তনগুলো হলো না, এই যে চেঞ্জেস গুলো হলো, এগুলোর মূল কারণ, মূল ভিত লুকিয়ে আছে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিতে। যারা ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো, যতক্ষণ না ওয়ার্ল্ড হিস্ট্রি না পড়বে, ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু সম্পূর্ণতা পাবে না। বুঝতে পেরেছ? অতএব আজকে শুরু করব ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাস। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে কমেন্টসে জানাও, বা এবিসি নাম্বারস আছে, ফোন করে নাও, কন্ট্যাক্ট করতে পারো একাডেমিতে। চলো শুরু করি। প্রথম কথা দেখো, আমি প্রথম লাইনটা কি লিখেছি, দুটো শব্দ, চেঞ্জ আর এক্সচেঞ্জ। লিখি দুটো শব্দ, চেঞ্জ আর এক্সচেঞ্জ। দেখো, চেঞ্জ মানে দুটো শব্দ, চেঞ্জ মানে পরিবর্তন, এক্সচেঞ্জ মানে বিনিময়। এবার ঘটনা হচ্ছে, এখানে আমি কি লিখেছি,
যে দ্য রিজন ফর দ্য চেঞ্জ ইন ওয়ার্ল্ড হিস্ট্রি ডিপেন্ডস আপন দ্য রিলেশন বিটুইন ওয়েস্ট অ্যান্ড ইস্ট। বিশ্ব ইতিহাসে পরিবর্তনের কারণ ইউরোপ এবং এশিয়ার মতো সম্পর্কের উপর নির্ভর করে। ঠিক আছে, দেখো একটা সত্যি কথা বলছি, মানুষের জীবনে চেঞ্জ কিন্তু সম্পর্কের উপরই নির্ভর করে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নাও একজন স্টুডেন্ট যে প্রিপারেশন নিচ্ছে, তার একটা গার্লফ্রেন্ড আছে, তার অ্যাফেয়ার হলো, ঠিকঠাক সব কিছু চলছে, হঠাৎ করে কোনোভাবে তার সম্পর্কটা ভেঙে গেল। হয়তো জাস্ট ফর এক্সাম্পল ধরে নাও মেয়েটা তাকে চিট করলো বা কিছু করলো, বা ছেলেটা করলো মেয়েটাকে, ভাইস ভার্সা, যাই হোক, মেয়েটা চিট করলো ধরে নিচ্ছি, ছেলেটার কিন্তু খুব আঘাত লাগবে, সম্পর্কর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল। তখন ওর ভিতরে কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন আসবে। এখানে দুটো কনসিকুয়েন্স হতে পারে, আইদার একদম ওপরে নাহলে একদম নিচে। এই টাইমেই এরকম মানুষগুলোর হাতটা গিয়ে ধরতে হয় যাতে সে না পড়ে যায়। তখন সে হয়তো ডিসাইড করলো কি আমার কি এইটুকু সম্মান নেই, আমাকে এইরকম ভাবে ফেলে দিল, আমি এত বছর ধরে এত কিছু করলাম তার নেট ফলেই, তার মানে আমার তো কোনো ইউটিলিটি নেই ওই মানুষটার জীবনে। আর সত্যি কথা বলতে গেলে কি, মানুষ একমাত্র ইউটিলিটি ছাড়া কোনো কিছুকে রেসপেক্ট করে না, কিচ্ছুকে না। তুমি একটা নাম বলো স্বপন, কে স্বপন, যখনই বলবে ডক্টর স্বপন, আরে বাবা ডাক্তারবাবু, তুই বলে আইএস, আরে বাবা আইএস অফিসার, এই যে রেসপেক্ট ইজ আ প্রোডাক্ট অফ ইউটিলিটি। তোমার নামের আগে কি পরে যাই থাক সেটা তোমার পরিশ্রমের কিন্তু ফলাফল। অর্থাৎ তুমি এমন কিছু কাজ করেছো যার জন্য তুমি সেটা লিখতে পারছো। তো পৃথিবীতে যে জিনিসটাকে মানুষ সম্মান করে সেটা হচ্ছে রেসপেক্ট, ইউটিলিটি। এবার ঘটনা হচ্ছে এই যে রিজন, এই যে মানে রিলেশনশিপের যে পরিবর্তনটা হলো না, তখন তার ভেতরে কিন্তু একটা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, তার ভেতরে পরিবর্তন হওয়া স্টার্ট হলো। সে পরিবর্তন, সে ঠিক করলো ঠিক আছে একদিন এমন আসবে কি এই মানুষটা দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদবে, ভিক্ষা করবে আমার জন্য, কিন্তু আমি মুখ ঘুরেও তাকাবো না। एंड दैट इज द डे यू स्टार्ट योर प्रिपरेशन एंड पकड़ लो, आपने बहुत दम जमा के मेहनत किया और आपका एग्जाम क्लियर हो गया और आप आईएएस बन गए। तब क्या होगा सोचिए। जो बंदा या बंदी जो भी आपके साथ चीट किया था पूरी जिंदगी भर regret करता रहेगा। and I will give you a small advice before I get into the class. Revenge is a dish, revenge একটা খাবার, best served cold। প্রতিশোধ সাথে সাথে নিতে হয় না, wait, watch and then take। उसको जिंदा रखिए, आइसक्रीम की तरह होता है। रिवेंज इज वेरी स्वीट, যত ঠান্ডা তত ভালো। তো সম্পর্কে যদি পরিবর্তন আসে, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু সমস্ত কিছু। ইউরোপ, আমি বারবার করে একটা কথা বলেছি হিস্ট্রিতে, কি ওয়েস্ট ক্যানট সার্ভাইভ উইদাউট ইস্ট। পাশ্চাত্য পারে না, ওরা পশ্চিমের লোকেরা আমাদের ছাড়া সার্ভাইভই করতে পারবে না। আমরা কিন্তু ওদের উপর নির্ভরশীল নই। কেন নির্ভরশীল নয়? একটা কথা বলো, ভারতবর্ষ কতগুলো দেশকে এখন অব্দি অ্যাটাক করেছে ইতিহাসের পাতায়? আমরা নিজে থেকে কতগুলো দেশকে আঘাত করেছি, অ্যাটাক করেছি, দখল করতে গেছি? জিরো। একটা দেশের নাম বলো তো যে ইন্ডিয়াকে অ্যাটাক করেনি। প্রায় সবাই চেষ্টা করেছে ভারত দখল করার, তখন যারা যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় ছিল না তাদের কথা বলছি না, কে করেনি চেষ্টা? যারা এখন ক্ষমতা আছে তারাও চেষ্টা করছে নিজের মতো করে। ইস্ট, আমরা ওদের উপর নির্ভরশীল নই, ওরা আমাদের উপর নির্ভরশীল, আজও তাই। ওদের ফ্যাক্টরি কাজগুলো এদিক থেকেই হয়, চায়না আর ইন্ডিয়াই করে। আজকে আমরা কাজ করা বন্ধ করে দিই, হরে কৃষ্ণ হরে রাম হয়ে যাবে আমেরিকা ইউরোপে।
আরে আমরা 2 পয়সার জন্য করছি, তার মানে এটা নয় কি ইমান বেঁচে দিয়েছি। অ্যাকচুয়ালি যদি ইন্ডিয়া, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, হয়তো আমাদের যদি আমরা ওয়েস্টের সাথে কানেকশন অফ করে দিই, পুরোপুরি ক্লোজ করে দিই, আমাদের জীবনে লাইফস্টাইল কমে যাবে, ইনকাম কমে যাবে, কিন্তু আমরা বাঁচবো না এরকম না, কিন্তু ওরা শেষ হয়ে যাবে, ওরা বাঁচবে না, ওরা সার্ভাইভ করবে না। কেন? প্রাচীন ভারতে এত বছর ইতিহাসে কোথায় আমরা ওয়েস্টের সাথে কি করেছি? কই ইন্ডিয়ার কি হয়েছে? ইন্ডিয়ার তো কিছুই হয়নি, সুন্দর বেঁচেছিল। এবার এদের একটা প্রবলেম আছে, এই যে ওয়েস্ট, ওয়েস্ট ঠান্ডার জায়গা তো, যদি পৃথিবীটাকে দেখো, ওই সবই টেম্পারেট জোনের, হ্যাঁ, অ্যারিস্টোটেল পৃথিবীকে 5টা ক্লাইমেটিক বেল্টে ভাগ করে, তার ভিতর টেম্পারেট বেল্ট একটা, ঠান্ডার জায়গা, মত কথা শীত প্রধান দেশ। এবার সব থেকে বড় প্রবলেম, তুমি যদি আচ্ছা বাড়িতে কখনো আচার তো খেয়েছো নিশ্চয়ই, আচার আছে, আচার, লঙ্কার আচার, লেবুর আচার, আচার তুমি দেখবে 6 মাস 7 মাস 8 মাস ধরে ছাদে পড়ে আছে, ছাদেই রাখা হচ্ছে। আচারকে কেউ ফ্রিজে রাখে না, আচার এমনিই থাকে এবং কিচ্ছু হয় না আচারে। একটা আচারে যদি লঙ্কা দেখবে, লঙ্কার আচারে লঙ্কা পচবে না, টমেটোর আচারে কুল আচার হলে কুল পচে না। কেন? আচারে কি এমন থাকে বলতো যে কারণের জন্য আচার নষ্ট হয় না কিন্তু সমস্ত খাবার নষ্ট হয়? একটাই জিনিস কি থাকে জানো? প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ কি জানো? ন্যাচারাল প্রিজারভেটিভ কাকে বলে? মশলা। মশলা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ। এবার ঘটনা হচ্ছে, যখনই তুমি এই ন্যাচারাল প্রিজারভেটিভ গুলো তুমি খাবারে অ্যাড করবে, তোমার খাবারও কিন্তু সেই পরিমাণ দেখবে প্রিজার্ভ হয়ে থাকছে। ওই জন্য বরাবর কিন্তু খাবার, খাবারকে বাঁচিয়ে রাখার তাগিদ কিন্তু ওয়েস্টেজ ছিল। কারণ একটা জিনিস বলি, আগেকার যুগে ফ্রিজ তো ছিল না স্যার। এবার ওরা 6 মাস এত বরফ পড়তো, শিকারে যেতে পারতো না, ঠিক? তো 6 মাসের খাবার ওরা স্টোর করে রাখতো, আর 6 মাস ধরে ওটাকে খেত। কিন্তু সে 6 মাস ধরে খেতে গেলে খাবারটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। কি দিয়ে বাঁচিয়ে রাখবে? কি দিয়ে প্রিজার্ভ করবে? তখনই দরকার হতো মশলার। প্লাস মশলার কিছু অনেক মেডিসিনাল ভ্যালু আছে, স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে। দেখো কোথাও তোমার লেগে গেল, চোট লাগলো, দেখবে বাড়ির লোক যে তিলের তেল লাগাবে। তো মশলার প্রচুর গুণ আছে স্যার, প্রচুর গুণ আছে মশলা। এবার ঘটনা হচ্ছে যে এই যে মশলার যে ব্যবহার এতটাই প্রয়োজন পড়তো, সেই সূত্রেই কিন্তু পাশ্চাত্য দেশগুলোর সাথে ইস্ট বা এশিয়ার যে দেশগুলো তাদের সাথে যোগাযোগ বা সম্পর্ক স্থাপনের শুরু হয় এইখান থেকে। তাহলে বুঝে দাও দরকারটা ওদের, আমাদের কিন্তু নয়। নাও ঘটনা হচ্ছে এটা যে এই যে ওয়েস্ট, এই যে ওয়েস্ট থেকে এই যে হেভি পরিমাণ স্পাইসেস গুলো ওয়েস্ট কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া স্টার্ট করে। তার ভিতর মেনলি কি নিত জানো? গোলমরিচ, ব্ল্যাক পেপার, প্রচুর পরিমাণ নিত ব্ল্যাক পেপার। তুমি এখনো চলে যাও ওয়েস্টে, ওরা প্রত্যেকটা জিনিসে পেপার পেপার করে, ব্ল্যাক পেপার খায়, গোলমরিচ বলি আমরা বাংলাতে, PEPPER। তো এই মশলা এবং মেডিসিন, স্পাইসেসের যেহেতু মেডিসিনের ভ্যালু আছে, এই কারণের জন্যই কিন্তু ওরা আমাদের দেশে বা আমাদের দেশের দিকে, চায়না বলো, ইন্ডিয়া বলো, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়ার প্রতি ইন্টারেস্টেড হয়েছিল। এবার এই ছবিটা যদি তুমি ভালো করে দেখো, আমি এখানে দেখিয়েছি যে এই যে এখানে একদম গ্রিন হেভি পরিমাণ অ্যাগ্রো হচ্ছে, মশলার প্রোডাকশন হচ্ছে, আর এদিকটা দেখো বরফে পুরো ঢেকে গেছে, এখানে কিছুই প্রোডাকশন হওয়া সম্ভব নয়। এই কারণের জন্য ওরা কিন্তু চরম ইন্টারেস্টেড ছিল এরকম জায়গাগুলো, তার ওরা বেড়াতেও আসে ট্রপিক্যাল রিজিনসে বিভিন্ন হেলথ ডিসঅর্ডারকে ঠিক করার জন্য। দেখো এখানে আমি দিয়েছি যে মশলা, বিভিন্ন ভ্যারাইটি অফ মশলা, প্রচুর। স্কিন কেয়ারের কথা যদি বলো, হলুদ দুর্দান্ত জিনিস স্কিনের জন্য, দুর্দান্ত জিনিস। হাত ভেঙে গেছে আমার, হাতে একটু সমস্যা হয়েছে, সাদা তিল দুর্দান্ত জিনিস, খুব ভালো ক্যালসিয়াম ইনক্রিজ করতে সাহায্য করে। যারা ডায়াবেটিসে ভুগছো, আমি একটা তোমাদের খুব প্র্যাকটিক্যাল সলিউশন বলছি, যাদের পরিবারে ডায়াবেটিস আছে বা যারা মেডিসিন নিচ্ছ রেগুলার ডায়াবেটিসের, একটা, যারা এই ভিডিওটা ওয়াচ করছো, প্লিজ এই সেকশনটুকু অন্তত শেয়ার করো, প্রচন্ড কাজে লাগবে। আমি ব্যক্তিগতভাবে চরম পরিমাণ উপকৃত হয়েছি। ডায়াবেটিস যদি কারো থাকে, সুগার যদি কারো থাকে, তুমি ওই মেথি হয় না, মেথি,
মেথি গুঁড়ো, সকালবেলা ঘুম থেকে উঠে মেথি গুঁড়ো করবে, জলের, গরম জল লাগবে না, ঠান্ডা জলই মেশাও, কোনো সমস্যা নেই, নর্মাল জল নাও, গ্লাসে, কাঁচের গ্লাসে এইটুকু মেথি গুঁড়ো নাও, তার ভিতর জল মেশাও, মিক্স হবে না কারণ মেথি গুঁড়ো খুব সলিড হয়, এরকম করে নাড়াবে, ঢক করে গেলে নেবে, তারপর একটু জল খেয়ে নেবে। বিশ্বাস করো এই জিনিসটা টানা 90 ডেজ খাও, সুগারের ওষুধ বন্ধ হয়ে যাবে, আর খেতে হবে না ভাই। একদম অনেস্ট, সস্তার প্র্যাকটিক্যাল সলিউশন দিলাম। খুব ভালো জিনিস মেথি গুঁড়ো। তো এই যে স্পাইসেস, মশলার তো প্রচন্ড মেডিসিনাল ভ্যালু, প্রচন্ড। এবং এই জিনিসগুলোই বিভিন্ন ট্যাবলেট করে আমাদের খাওয়ানো হয়, যে দাম নেওয়া হয় 400 টাকা, 500 টাকা, 1000 টাকা। বুঝতে পারছো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির লোকেরা এত কেন পয়সাওয়ালা হয়, এত কেন পয়সাওয়ালা হয়? সমস্ত ক্যাটাগরির লোকেরা, একটা কম্পাউন্ডারের ইনকাম অস্বাভাবিক, ডাক্তারের ইনকাম অস্বাভাবিক, এমআর এর ইনকাম যথেষ্ট ভালো, কোম্পানির যারা ওনার তাদের তো কথাই ছেড়ে দাও। একটা সেক্টর এত বড় লোক কিভাবে হতে পারে? ওরা কেন বড় লোক জানো? আমাদের জ্ঞানের অভাবের কারণে। আমরা যদি এই সাধারণ বেসিক জিনিসপত্র জীবনে অ্যাপ্লাই করা স্টার্ট করি, আমরা কিন্তু আস্তে 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 আমাদের অনেক সমস্যার সমাধান করা স্টার্ট করবো, যেখানে আমাকে অনেক ওষুধ নিতে, আর ওষুধ খাওয়া তো ভালো নয়। ডাক্তাররা নিজেরাও বলেন যে ওষুধ খাওয়া তো খুব একটা ভালো জিনিস নয়, পয়জনই তো খাচ্ছি এন্ড অফ দ্য ডে, কিন্তু খেতে হচ্ছে। তো আস্তে আস্তে দু একটা জিনিস পরিবর্তন আনো লাইফস্টাইলে, অনেক উপকার পাবে। যাই হোক, নেক্সট। তো এই যে ওয়েস্ট আর ইস্টের যে কানেকশন, কি দিয়ে মেনটেন করা হতো? যেমন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কানেকশন কি দিয়ে মেনটেন করা হয়? বাড়ির সামনে দেখা করতে যাচ্ছে, ফোনে কথা বলছে, চ্যাট করছে হোয়াটসঅ্যাপে, এবং তিনটেই যদি বন্ধ হয়ে যায় কোনো পারিবারিক চাপে, তখন চিঠি দেওয়া দুই করে বান্ধবী বা বন্ধু বান্ধবদের থ্রু দিয়ে, তাই তো? ঠিক সেরকম ভাবে এগুলোকে বলে রুট বা কমিউনিকেশন চ্যানেল। ঠিক সেরকম ভাবে এখানেও দেখবে এই পৃথিবীর যে 4টে রুটের গল্প, একটা রুট এ, রুট বি, রুট সি আর রুট ডি। প্রথমটা হচ্ছে রুট এ, সিল্ক রুট, তোমরা নাম নিশ্চয়ই শুনেছো। সেকেন্ড উত্তরাপথ, রুট বি। সি দক্ষিণাপথ। অ্যান্ড যখন এই তিনটে রুট ক্লোজ হয়ে যাবে, সমস্যা শুরু হবে, তখন দ্য ফোর্থ রুটে আমরা আসবো, অর্থাৎ মেরিটাইম সিল্ক রুট বা রুট ডি। ঠিক এই 4টে রুটের টোটাল গল্প হচ্ছে আজকের গোটা ক্লাস। বিশ্বাস করো এই 4টে রুট যদি তোমার ক্লিয়ার না হয়, তোমার পক্ষে কিন্তু এটা কখনোই, এই ইউনিটটা কেন গোটা ওয়ার্ল্ড হিস্ট্রি অপরিষ্কার থাকবে, এই 4টে রুট। তো চলো একটা একটা করে বুঝি আগে রুটস গুলো। প্রথম 1 নম্বর, দেখো এইটাকে বলে সিল্ক রুট, যেটা শুরু হয় চাইনা থেকে, স্ট্রেট একদম দেখো সামারকান্ড ইরান হয়ে, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, ইরান ইরাক। এই টার্কি হচ্ছে ওয়েস্ট এশিয়া, এই যে সিরিয়া টার্কি এই সেকশনটা হচ্ছে ওয়েস্ট এশিয়া, তারপর এটা হচ্ছে ইউরোপ। তাহলে দেখে নাও, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, এটা হচ্ছে চাইনা, ঠিক এটা হচ্ছে ওয়েস্ট এশিয়া, আর এটা হচ্ছে ইউরোপ। অ্যাকচুয়ালি এই পুরো রুটটাই হচ্ছে পৃথিবীর মেন প্রাইমারি সিল্ক রুট, এবং চাইনা থেকে এইভাবে এইরকম ভাবে একটা রুট কিন্তু স্ট্রেট ইউরোপে চলে যেত এবং ইউরোপে মাল পৌঁছাতো। এটা থেকেই একটা বাইপাস রুট আছে, যেটা ইন্ডিয়া থেকে দুটো রাস্তা, একটা এখান থেকে বেরিয়ে এইখান থেকে এইখানে চলে যেত, আর একটা নিচ থেকে গিয়ে রাস্তায় মিট করে এখান থেকে এইখানে চলে যেত, কাবুল পেশাওয়ার হয়ে মিট করতো। দিয়ে এই রুটটাতে কিন্তু এই তোমার সামারকান্ড দেখছো, বাবর, তারপর তোমার তিমুর ফিমুর সব এটা দিয়ে এন্ট্রি। তো এই রুটটা দিয়ে সিল্ক রুটে মিশে ফাইনালি কিন্তু আমরা ওয়েস্টের সাথে কানেকশন করতাম। তো এটাকে বলে সিল্ক রুট। আমি সমস্ত রুট পড়াবো, ধরে ধরে পড়াবো, একদম ন্যাশনাল হাইওয়ে ধরে বলে দেবো আজকের ডেটে, কোনো চিন্তা নেই, ওয়েট করো। এবার প্রথমটা তাহলে কি দেখলাম? চাইনা, সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া, ইউরোপ। চাইনা, আবার বলছি, সেন্ট্রাল এশিয়া, ঠিক, অর্থাৎ ইরাক ইরান, ওয়েস্ট এশিয়া সিরিয়া টার্কি অ্যান্ড ইউরোপ, ঠিক। আচ্ছা,
রুট বি উত্তরাপথ। উত্তরাপথটা কোনটা? দেখো, প্রথম কথা এই রাস্তাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উত্তরাপথ। তো এই উত্তরাপথটা কোন রুটটা অ্যাকচুয়ালি বলি তোমাকে, এটা শুরু হচ্ছে তাম্রলিপ্ত বাংলাদেশ থেকে এবং শেষ হচ্ছে প্রায় পাকিস্তানের তক্ষশিলায়। বোঝাচ্ছি কোন রুটটা, দেখে নাও একদম ডাইরেক্ট ম্যাপে দেখো। এবং এই রুটটা কিন্তু প্রথম এই উত্তরাপথ আর দক্ষিণাপথ এই দুটো রুট অ্যাকচুয়ালি তৈরি করে কিন্তু অশোক। এবং মধ্যযুগে তোমাদের আমি নাম করিয়ে সড়ক ই আজম, তোমরা হিস্ট্রিতে পড়ে থাকবে, মিডিয়েভেল ইন্ডিয়ান হিস্ট্রিতে, শের শাহ সুরি নামক একজন রাজা, উনি কিন্তু এই রুটটাকে রিপেয়ার করেছিলেন। চলো রুটটাকে একবার দেখি ভালো করে। এ দেখো, এটা শুরু হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ তাম্রলিপ্ত থেকে, ঠিক আছে? এ দেখো, আমি ধরে নিচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এইখান থেকে NH2 একদম টিল কিন্তু এই রাস্তাটা দেখো NH2 কলকাতা থেকে আগ্রা, মানে এখান থেকে যে নীল দাগটা পুরোটা দেখছো এটা হচ্ছে আগ্রা অবধি, এই রাস্তাটা হচ্ছে NH2। এই আগ্রা থেকে আমি স্ট্রেট চলে যাব কিন্তু একদম অমৃতসর, এই সরি জলন্ধর। এই আগ্রা থেকে জলন্ধর পুরো রুটটা এইটা কিন্তু তোমার হচ্ছে NH44, অ্যান্ড তারপরে অমৃতসর অব্দি যাবে। অমৃতসর থেকে একদম স্ট্রেট এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু কাবুল অব্দি পৌঁছবে, অর্থাৎ আট্টারি বর্ডার, ঠিক আছে? আট্টারি বর্ডার। এই পুরো রাস্তাটা মানে কলকাতা থেকে কাবুল অব্দি যায় একদম স্ট্রেট, এই রাস্তাটাকে বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, GT রোড। বুঝতে পেরেছো? যারা কলকাতায় আছে তারা GT রোড নাম তো শুনেইছো, ইভেন আমাদের ABC যে কলকাতা ব্রাঞ্চ সেটাও একদম কিন্তু মেন ওখানেই। আচ্ছা, তো একদম স্ট্রেট এখান থেকে কিন্তু তুমি চলে যেতে পারো, এই রাস্তাটাকে বলা হয় উত্তরাপথ। এবং এই রাস্তায় এই যে বাংলা একটা টাইমে প্রচন্ড বড়লোক ছিল ভাই, আজকে জানতে পারবে বাংলার আসল ইতিহাস। বাঙালি, অনেকে বাঙালিকে নিয়ে একটা কথা বলে, আর বাঙালি খুব ল্যাথখোর, বাঙালি খুব ল্যাথখোর। আমি হাসি শুনে, জানো বাঙালি কেন ল্যাথখোর জানো? আজকে ফ্যাক্ট একটা কথা বলি, এটা আজকের ডেটে অপমান হয়ে দাঁড়িয়েছে, কিন্তু হিস্ট্রি যদি দেখো, বাঙালি অস্বাভাবিক বড় লোক কমিউনিটি ছিল, অস্বাভাবিক বড় লোক। আমাদের গায়ে গতরে কাজ করার দরকারই ছিল না, আমরা প্রচন্ড বড় লোক ছিলাম। আমরা দুপুরে একটাতে উঠলেও আমাদের কিছু এসে যেত না। বাঙালি এমনি এমনি ল্যাথখোর নয়, বাঙালি স্বভাবে ল্যাথখোর, কারণ বাঙালি অস্বাভাবিক বড় লোক। অ্যাকচুয়ালি খুবই রিচ কমিউনিটি। খুব দুঃখের বিষয় কি বেঙ্গলকে ব্রিটিশ আমল থেকে অ্যাটাক করে 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 একদম ভিখারি করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলা প্রচন্ড বড়লোক একটা দেশ, এবং এখানকার লোক অস্বাভাবিক বড়লোক ছিল। বুঝতে পারবে প্রমাণ কোথায় পাবে জানো? আমার কথায় বিশ্বাস করতে হবে না, কোনো জাতির অকাত বুঝতে গেলে তার বাড়িতে গিয়ে খেতে বসো, দেখবে বাঙালি, তুমি অ্যাভারেজ একটা বাঙালি ফ্যামিলিতে মিনিমাম 2 থেকে 3 থেকে 4টে আইটেম রান্না হবে বাড়িতে, ডাল ভাত ভাজা মাছের ঝোল হবেই। তুমি নর্থ ইন্ডিয়ায় চলে যাও, পাবে না ভাই, ভাত রাজমা দিয়ে দিল, চাটনি দিয়ে দিল, খাও। আন্ডা কারি তুমি গিয়ে বলো, হোটেলে গিয়ে বলো ডিমের ঝোল খাবো, তোমাকে ডাল দেবে, শাক দেবে, ভাজা দেবে, আলুর চোখা দেবে, আর ডিমের ঝোল আনবে। তুমি এই জিনিসটাই দিল্লি গিয়ে বলো এতটা ভাত দেবে ঠোঙায়, ঠ্যাক করে মাঝখানে 2টো ডিম দিয়ে দেবে, হয়ে গেল, আর একটু চাটনি। পঞ্চসাত পঞ্চ 5টা ব্যঞ্জন, 10টা ব্যঞ্জন, 15টা ব্যঞ্জন রান্না করা তখনই পসিবল যখন পকেটে পয়সা থাকে। বুঝতে পেরেছো? আর এই যে শাকের কথা বলো না, বাংলাকে ইচ্ছা করে অ্যাটাক করে, বাংলার এগ্রিকালচার ধ্বংস করে, বাংলাতে ইচ্ছাকৃত দুর্ভিক্ষ আনা হয়েছিল, যে কারণের জন্য সিভিয়ার ফ্যামিন হয়, বাংলার লোক না খেতে পেয়ে মরে যেত, এরকম কন্ডিশন হয়েছিল। আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাছ পাতালি যা পেতাম গলিয়ে সিদ্ধ করে খেয়ে বাঁচতাম, সেখান থেকে শাকের আবিষ্কার হয়েছে। আর কি বলবো, শকিং কিন্তু সত্যি। তো এইটা হচ্ছে উত্তরাপথ। এবার যদি হিস্ট্রির আর একটা সেকশন বলি, দক্ষিণাপথ, এটা কোথায়? এই রাস্তাটা কোনটা? এটা শুরু হচ্ছে একদম সাউথ ইন্ডিয়া থেকে, ঠিক অ্যাকচুয়ালি যদি বলো জাভা, সুমাত্রা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসছে, সেই রুটটাও আমি বোঝাবো আজকে। নর্মালি তুমি ইন্ডিয়ান পার্সপেক্টিভে ধরো, এই এখান থেকে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা একদম এখান থেকে স্টার্ট হচ্ছে, একদম স্ট্রেট এটা হায়দ্রাবাদ, পুনে হয়ে উজ্জয়িন হয়ে চলে যাচ্ছে। তোমাকে রুটটা আমি দেখাই বরঞ্চ, বুঝতে পারবে আরো ভালো। দেখো, এ দেখো কন্যাকুমারীতে স্টার্ট হচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই দেখো
এখানে গিয়ে উজ্জয়ন, এ দেখো বেনারস, আর এইখান থেকে যাচ্ছে মিট করছে তোমার কলকাতা থেকে, তাম্রলিপ্ত থেকে স্টার্ট হয়েছে, দিয়ে এইখান থেকে স্ট্রেট এভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে তুমি যদি এই রুটটা দেখো, কলকাতা মেট্রোপলিটন সিটি, কেন কলকাতা মেট্রোপলিটন, কিভাবে তৈরি হলো আসবো। আজ থেকে না, বহুদিন ধরেই বাংলা বাংলা বরাবরই আরবান এলাকা, কলকাতা আরবান এলাকা, আজ থেকে না, অনেক দিন থেকে। আচ্ছা, বেনারস যাও বেড়াতে, বুঝতে পারবে বহু বছরের সিটি। এখানে প্রয়াগরাজ, অযোধ্যা, একদম সেম। যত উজ্জয়ন, উজ্জয়ন খুব বড়। ইভেন দ্য ফিল্ম বাহুবলী, এই সেন্ট্রাল ইন্ডিয়ারই ফিল্ম, মাহেশমতি। তো প্রচন্ড বড় লোক কিন্তু জায়গাগুলো, কেন বলো তো, কেন হচ্ছে? দেখো, এগুলো মার্কেট, এগুলো সব মার্কেট। বেনারসের মণিকর্ণিকা ঘাটের আশেপাশে যে দোকানগুলো আছে, এত বছরের পুরনো, দোকানদার নিজেও জানে না কত বছরের পুরনো বিল্ডিংটা। আমি গেছি ভাই বেনারস, সিরিয়াসলি বলছি, এত পুরনো শহর, বহু পুরনো শহর। অযোধ্যা, বহু পুরনো শহর, মানে 3-4 হাজার বছর বয়স এই শহরগুলো। এবার ঘটনা হচ্ছে, এত এত পুরনো, কিভাবে, মানে কিভাবে সার্ভাইভ করে আছে এরা, বলছি। তো টোটাল যদি দেখো, এই যে মেন রুট, সরি, এই একটা রুট যেটা তোমাকে দেখালাম, আর এই রুট, এই দুটো রুট ছিল ভারতের মেন রুট। এটা কানেক্টেড তো সিল্ক রুট, চায়না থেকে যেটা আসছে এই পেশাওয়ারের কাছে দিয়ে, এখান থেকে চলে যেত পুরো, ওরা ইউরোপ চলে যেত। এই যে এখানে পাকিস্তানে চলে যাও তুমি, পেশাওয়ার খুব ফেমাস খাবার, পেশাওয়ারের খুব, মানে খাওয়ার জন্য খুব ইয়ের জন্য, একদম ইয়ে জায়গা, এবং খুব ডেঞ্জারাস টাউন অলসো। পাকিস্তান দায়িত্বই নেয় না পেশাওয়ারে কোনো টুরিস্ট বেড়া থেকে, যদি কিছু হয়ে যায় লিখিত দিয়ে যান, আমরা দায়িত্ব নেব না। ভেরি ফেমাস মার্কেট এলাকা পেশাওয়ার, কেন আছে বলে না, বহুদিন ধরে। এবং এই যে ইন্ডিয়া যখন পরে, তুই মহাজনপদের নাম শুনবে, গান্ধার ফান্ধার, সব তো এই সেকশন। যাই হোক, এবার এই যে সিল্ক রুট, যেটা চাইনা থেকে এইভাবে চলে আসছে এবং ইন্ডিয়া তো জানো এখানে কানেক্টেড হচ্ছে, এইভাবে এইভাবে ইউরোপ চলে যাচ্ছে। এই এলাকাটাই শুরু হলো সমস্যা। কোন এলাকাটাই বলতো? ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই, ইউরোপেও কোনো সমস্যা নেই, সমস্যা শুরু হলো সেন্ট্রাল এশিয়া আর ওয়েস্ট এশিয়া, হঠাৎ করে। এবার কোয়েশ্চেন হচ্ছে, কি সমস্যা হলো, আর হঠাৎ করে কি হলো? দেখো, ব্যাপার হচ্ছে, সমস্যা কিন্তু ইতিহাস তার জন্য দায়ী নয়। এই সমস্যার জন্য দায়ী সম্পূর্ণভাবে ভূগোল। ভূগোলের জন্য ইতিহাসে সমস্যা হয়েছে। স্যার কি বলছেন? হ্যাঁ চলো বলছি, শোনো না। হয়েছে এটা, যে এই এই যে এলাকাটা তুমি দেখছো, এই এলাকাটা কিন্তু অ্যাকচুয়ালি ডেজার্ট, মরুভূমি। ঠিক, মরুভূমি মানে কিন্তু কি বলতো? অভাব। মরুভূমিতে বাঁচতে গেলে তোমাকে মারপিট করতেই হবে। খুব ভালো করে দেখো, এই এলাকাটা দেখো, আমি একবার সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও এলাকাটা পুরোটা। মরুভূমিতে বাঁচতে গেলে তোমাকে কিন্তু মারপিট করতেই হবে। আর যদি তুমি এখানে কনস্ট্যান্ট মারপিট করো, সমস্যা কিন্তু চরম হবে। তোমার আজকে একটা দোকান আছে বা তোমার একটা অফিস আছে, সারাদিন রাস্তায় মারপিট হচ্ছে, তুমি কাজে যেতে পারবে? পারবে না তো। এই আজকে একটা কথা বলি, আজকে ধরে নাও তুমি ব্যাচেলার আছো, তোমার 10 টাকা ইনকামে চলে যাচ্ছে, তোমার আজকে বিয়ে হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তোমার কিন্তু চলবে না, তোমার মিনিমাম 100 টাকা লাগবে, বোঝানোর হিসাবে বলছি। আজকালকার যুগে 10 টাকা কিছু হয় না, সেই পার্সপেক্টিভে নয়, এমনি বলছি হাইপোথেটিক্যালি। আচ্ছা, এই যে পুরো ডেজার্ট না এলাকাটা, এই এলাকা থেকে এরা যখন মাল নিয়ে যেত বিজনেসম্যানরা, এখানে কিন্তু পুরো তো ডেজার্ট, রুবাল খালি ডেজার্ট, তোমার এদিকে আমাদের সাহারা মরুভূমি, পুরো আনস্টেবল রিজন, হফতাতে তো হফতা পয়সা চাই, আর সারাক্ষণ যুদ্ধ ঝামেলা মারপিট লেগেই আছে। আরে বাবা, তুমি একজন ব্যবসাদার, তুমি তো মালটা নিয়ে তোমাকে ইউরোপে গিয়ে বিক্রি করতে হবে। যদি হাফতা দিতে 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 এতটাই দাম, লুট হয়ে যাচ্ছে মাল, কোথাও পয়সা প্রচুর টাকা নিচ্ছে, দিয়ে ইউরোপে এত দাম হয়ে যাচ্ছে, এখানে গিয়ে যে মালটা বিক্রি করতে পারছো না, তখন তুমি কি করবে? ऐसा कुछ तो करना पड़ेगा, इस चीज का तो
এখানে যারা আছে এদের কাছে অপশনও তো নেই। ডিজার্টে কি করবে বলো তুমি? আফগানিস্তানে তুমি কি করবে? এনিবডি, তোমার পরিচিত একটা লোক দেখা হতো যে হানিমুন ডেস্টিনেশন প্ল্যান করে আফগানিস্তান? কেউ যায় না। কেন যাবে? এমনিতেই ভয়ঙ্কর জায়গা, সারাদিন বোম পড়ছে, কিছু না কিছু হচ্ছে। তো আমি ফালতু কেন রিস্ক নেব? কেন আফগানিস্তানে বোম পড়ছে? কারণ আফগানিস্তান ইজ এ ট্রাইবাল ল্যান্ড। আফগানিস্তানে এগ্রিকালচার পসিবল নয়। আফগানিস্তানে আফিম তৈরি হয় মেনলি। আর কি হয়? আফগানিস্তানের প্রোডাকশন করা টাফ, ওখানে বেঁচে থাকা খুব টাফ, পাহাড়ি টেরান, ইরানও তাই। তো ব্যাপার হচ্ছে এইরকম এলাকাতে যদি আমাকে থাকতে হয়, আমি কোথাও একটা জঙ্গল পেলাম ছোটখাটো একটা খুঁজে, আর একজন আদিবাসী গ্রুপও দেখতে বলে জঙ্গল আছে, আমি যদি ওকে না মারি, ঠিক, তাহলে তো জঙ্গলটা ও দখল নিলে, আর ও যদি ওটা দখল নিলে আমি তো মরে যাবো। তো সবসময় তো যুদ্ধ লাগবে, কারণ কি ক্রাইসিস দেখতে পাও না? বস্তিতে যুদ্ধ হচ্ছে সবসময়, যুদ্ধ ঝামেলা কেন? অভাব। যেখানে অভাব থাকবে সেখানে ঝামেলা হবে। এবার এই জায়গাটাতে এত সমস্যা হতো, আমার একটা অল্টারনেট রুটের কিন্তু দরকার ছিল, কারণ আমার বিজনেসটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এটা আমার সোর্স অফ ইনকাম। এবং তখন এই কথাটাকে মাথায় রেখে আমাদের একটা অল্টারনেট রুটের ব্যবস্থা করা হলো। এবং চাইনিজরা প্রথম এই স্টেপটা নিয়েছিলেন যে অল্টারনেট রুট যেটা আসে সেটাকেই বলা হয় এই রুটটা। দেখো, চায়না, চায়না থেকে স্ট্রেট চলে যাচ্ছে মালয়েশিয়া, জাভা, ইন্দোনেশিয়া, এখানে হচ্ছে মশলা ফসলা নিচ্ছে। এখান থেকে এই যে লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই পুরো সেকশনটা এটাকে টাচ করে এখানে গিয়ে এইখান থেকে স্ট্রেট চলে আসছে তাম্রলিপ্ত, এইখান থেকে হয়ে একদম, আর কিন্তু এই রুটটাই যাচ্ছে না ওরা, এইখান থেকে গিয়ে আইদার গুজরাট পোর্ট থেকে স্ট্রেট, এ দেখো হরমুজ, হরমুজের স্ট্রেট এখান দিয়ে চলে যাচ্ছে, না হলে এই দিক দিয়ে একদম ইউরোপ বেরিয়ে যাচ্ছে। এই যে স্ট্রেট অফ হরমুজ আজকের ডেটে খুব আলোচনায় চলছে। আর এ দেখো সুইস কানাল, তো এখান দিয়ে জাহাজে করে চলে যাচ্ছে। তাহলে কি হলো, আমি যদি এই রুটটা একবার ফলো করি, মানে চায়না, চায়না থেকে এ দেখো লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, জাভা, সুমাত্রা, কলকাতা, তাম্রলিপ্ত, বেনারস, এখানে দিল্লি, আগ্রা, এই পুরো সেকশনটা করে উজ্জয়ন, গুজরাট, গুজরাট থেকে স্ট্রেট জাহাজে করে আমি চলে গেলাম স্ট্রেট অফ হরমুজ। যদি ইরাক বা সিরিয়াতে মাল পৌঁছানোর থাকে আমি এই রুটটা নিয়ে নিলাম, না হলে জাহাজে করে এখান থেকে গিয়ে ইয়েমেন হয়, নিচ দিয়ে সুইস ক্যানাল দিয়ে ইউরোপ চলে গেলাম। তাহলে তো আমার এই পুরো ঝামেলাটাই দরকার নাই। আর ভাই আমি কেন এই ঝামেলা করতে যাব? এইখান থেকে আবিষ্কার হয় দ্য ফোর্থ রুট কল্ড ম্যারিটাইম সিল্ক রুট। এইবার ঘটনা হচ্ছে এইটা কি বলছে, তার ইন্দো চায়না, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, মায়ানমার, ইন্দোনেশিয়া, এখান থেকে আসছি বাংলা, ঠিক, মানে চায়না থেকে ইন্দো চায়না, বাংলা, বেঙ্গল, উজ্জয়ন, গুজরাট, গুজরাট থেকে পার্সিয়ান গালফ, তারপরে একদম উত্তর এশিয়া, একদম ওখান থেকে মানে টার্কি ফার্কি হয়ে একদম আমি ইউরোপে মাল পৌঁছে দিলাম। ঝামেলা শেষ, আমার চ্যাপ্টার ক্লোজ। এটা হচ্ছে ফোর্থ রুট। এবং যেহেতু এই যে এই রুটটা, এবং এইখানে যেহেতু তুমি যদি জায়গাটাকে বলো, এই যে গোল্ডেন ল্যান্ড, ইন্দো চায়না, এই পুরো জায়গাটাকে, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এই পুরো সেকশনটা, মালয়েশিয়া, জাভা, সুমাত্রা, এটাকে দেখো গোল্ড দিয়ে আমি ডিনোট করেছি। অ্যাকচুয়ালি এটাকে গোল্ডেন ল্যান্ড বলা হয়। কেন জানো? দেখো ভাই, একটা কথা পরিষ্কার বলছি সহজভাবে, চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসতো সেগুলো কিন্তু লাক্সারি প্রোডাক্ট, অর্থাৎ সিল্ক আসতো, সিল্ক মেন, ওই জন্যই নাম সিল্ক রুট, স্পাইসেস। তোমাকে একটা জিনিস বলি, চপের দোকান আর হীরের দোকান, ঠিক লাভ কোথায় বেশি? আমি বেশ কয়েক বছর আগে একটা নিউজ পড়েছিলাম, যেখানে গুজরাটের একজন হিরে ব্যবসায়ী, আমি আইদার নিউজ পেপার ছিল বা ইউটিউবে দেখেছিলাম, আমার মনে নেই এক্স্যাক্টলি সোর্সটা, বাট হ্যাঁ, না আমি সম্ভবত নিউজ পেপারই পড়েছিলাম, ইফ আই এম নট রং। ওর 700খানা এমপ্লয়িকে, কত বলো, 700 এমপ্লয়িজকে গিফট করেছে এক বছরে, একটা গিফট করেছে। কি গিফট করো? তুমি তোমার এমপ্লয়িকে কিছু টাকা দিলে, কিছু দিলে, 700খানা ব্র্যান্ড নিউ হোয়াইট কালারের মারুতি সুজুকি সেলেরিও। তাহলে একটা মানুষের কত টাকা ইনকাম থাকলে ক্যালকুলেট করতে যেও না, ফোনে হ্যাং করে যাবে ফোনটা, যে অ্যামাউন্টটা দাঁড়াবে। একটা লোক কত টাকার গিফট দিচ্ছে।
একটা অ্যাভারেজ লোক যার স্যালারি 30-35 হাজার টাকা, সেটা 500 টাকার গিফট নিয়ে বিয়ের দোকানে যায়, পার্সেন্টেজ বসে ক্যালকুলেট করে নাও, চমকে যাবে ইনকাম তাহলে। এই যে প্রোডাক্ট গুলো নিয়ে ডিল হচ্ছে না, এগুলো কিন্তু এক্সপেন্সিভ প্রোডাক্ট। আলু পেঁয়াজ কলা নিয়ে যাচ্ছে না এরা, দে আর ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্টস। এইগুলো নিয়ে এখান থেকে শুরু করে এগুলোকে বিক্রি করছে, এবং এই কারণের জন্য গোল্ডেন ল্যান্ড হচ্ছে। আর একটা জিনিস বলি স্যার, এই ম্যাপটাকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে চাইনা থেকে সমস্ত মাল ঢুকছে আমাদের এই তাম্রলিপ্ত কলকাতা, আবার এইখান থেকে অনেক সময় রুটটা এইভাবে গিয়ে আগে কলকাতায় মাল যেত, সেইখান থেকে বেনারস থেকে চলে যেত। তাহলে ভাবো বাংলাতে কি পরিমাণ টাকা ইনকাম হতো, কি সমস্ত এদিক থেকে এখানে ঢুকতো, এদিক থেকে এখানে ঢুকতো। ইভেন আজকের ডেটে তুমি কলকাতায় চাইনা টাউন পাবে, হিউজ পরিমাণ চাইনিজ সিটিজেন আজও কলকাতায় সেটেল আপ করে আছে। কেন? বিকজ চাইনার সাথে বিশাল পরিমাণ ট্রেড হয়েছে আমাদের, এবং থ্রু বেঙ্গল হয়েছে। আর বাঙালি এই কারণে অস্বাভাবিক বড় লোক ছিল। বাঙালি গরিব জাতি নয়, বাঙালিকে গরিব করে রাখা হয়েছে। ইট ওয়াজ আ বেঙ্গল ইজ আ পিওরলি পলিটিক্যাল মার্ডার, অন ক্যামেরা বলছি। অস্বাভাবিক বড় লোক ছিল বাংলা, এবং লর্ড কার্জন এই কাজটা ইনিশিয়েট করেছেন, যেটা আজ অব্দি চলছে। 1905 লর্ড কার্জন চেয়েছিলেন কি বাঙালিকে ভিখারি করে দাও। বাঙালি যদি একবার ভিখারি হয়ে যায়, মন থেকে কনফিডেন্স ধ্বংস হয়ে যায়, কারণ পকেটে পয়সা না থাকলে কনফিডেন্স থাকে না। কনফিডেন্স যদি না থাকে, আন্দোলন করতে পারবে না, ব্রিটিশের এগেনস্টে আওয়াজ তুলতে পারবে না। এই পলিসিটা আলাউদ্দিন খিলজি ইউজ করেছিল, সেম পলিসি লর্ড কার্জন ইউজ করেছে। এবং তোমরা যদি ভুলে যাচ্ছ, মনে করিয়ে দিই, ব্রিটিশরা ভারতে এসে আগে আগে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল খুলেছিল, এবং ইন্ডিয়াতে ঢুকে ইন্ডিয়ান স্ক্রিপচার্সকে ট্রান্সলেট করে, পড়াশোনা করে, জানে যে সেইগুলোই আমাদের উপর অ্যাপ্লাই করে। আর দুঃখের বিষয়, আমরা এই চালটা বুঝতে পারলাম না, এবং যারা বুঝেছে তারা কিছু করতে পারলো না। বাঙালি গরিব নয় স্যার। আর নিজেদের গরিব ভাবা বন্ধ কর। অনেক দিন ধরে মাথায় এটা ঢোকানো হয়েছে, বাঙালি গরিব, বাঙালি গরিব। আরে यार स्टॉप इट, कभी तो बंद होना चाहिए, कभी तो बंद होना चाहिए। फर्स्ट ऑफ ऑल, वी आर नॉट पुअर, वी वेर एंड विल बी अल्ट्रा रिच। बस थोड़ा वक्त दे दो आप। আর বাঙালিদের একটা মেসেজ দিই, একে অপরকে হেল্প করো, মোটিভেট করো, পুশ করো, একজনা অপরজনের সাথে থাকো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি এটা করতে পারো, জ্ঞান দিচ্ছি না, অ্যাপ্লাই করে দেখো, মিরাকেলের মতো রেজাল্ট আসবে। বাঙালি ইউনাইটি করতে পারে না নিজেকে, এটা প্রবলেম। আর এটা ইন্টেলিজেন্ট মাইন্ডস এর প্রবলেম। বুদ্ধিমান মাথা একসাথে থাকতে পারে না, সবসময় আলাদা আলাদা। এটা কারণ মাছ খাওয়া। যাই হোক, নাই হোক, ওকে। এবার এই যে টোটাল ম্যাপটা যদি দেখো, এটা সাউথ চাইনা সি, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি। দেখো, সাউথ চাইনা সি, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, এন্ড তারপরে এ পাশে চলে গেলে মেডিটেরেনিয়ান সি। চারটে সমুদ্র ক্রস করছে বলে এই রাস্তাটার নাম দেওয়া হলো ম্যারিটাইম সিল্ক রুট, রুট ডি। মনে করো ক্লাসের শুরুতে বলেছিলাম, যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখন বান্ধব বা বন্ধু বান্ধবের থ্রু দিয়ে ঘুর পথে চিঠি পাঠায়, সেই রাস্তাটা হচ্ছে এটা। আজকের ডেটে এই যে তো ঘটনা হচ্ছে, এবং এই রুট গুলোর ধারেই তুমি দেখবে পৃথিবীর সমস্ত বড় বড় সিভিলাইজেশন, চাইনিজ সিভিলাইজেশন, ইন্দা, সুমেরীয়, মেসোপটেমি, ইজিপশিয়ান, সব কিন্তু এই সিল্ক রুটের, মেরিটাইম সিল্ক রুটের গায়ে কিন্তু তৈরি হয়েছে। যাই হোক, रूट आपने समझ लिया, रूट हमने आपको समझा दिया। नाउ पॉइंट इज, এই জন্য এই রুটগুলোকে বলা হয় লাইফ লাইন অফ ওয়েস্টার্ন ইস্ট। এবার এই যে 7th সেঞ্চুরি এডি কিছু সমস্যা হয়েছিল জানো। সমস্যা বলি, ওয়েস্ট, পাশ্চাত্যে চলছিল অন্ধকার যুগ। ইন্ডিয়াতেও পুরোপুরি অন্ধকার বলবো না, বাট কাইন্ড অফ
ওই সন্ধ্যা সন্ধ্যা যুগ, ঠিক আছে। পাশ্চাত্য ওয়েস্ট তো পুরোপুরি অন্ধকার ছিল। কিরকম অন্ধকার, কিরকম অন্ধকার, আসছি তার আগে বলি ইন্ডিয়াতে একটু আসি। আগে আগে নিজের দেশ, পরে অন্য দেশ। আগে নিজের বাড়ি, পরে অন্যের কথা। ইন্ডিয়াতে এই তখন এই পোস্ট গুপ্তায়রা মানে গুপ্তাইজের পরে জাতি বা কাস্ট সিস্টেম প্রচন্ড রিজিড হয়ে গেছিল, ভয়ঙ্কর পরিস্থিতি। আনটাচেবিলিটি, অচ্ছুত, ও হাবি জাবি, দেবদাসী প্রথা। কি বলবো, আমি দেবদাসী নিয়ে বলতে চাইছি না, মানে জানোই কি বলতে চাইছি, ঠিক আছে। সতী প্রথা পিকে আছে, মহিলাদের কন্ডিশন খুবই খারাপ। লোটা হচ্ছে মহিলাদের একদম চরমভাবে শোষণ করা হচ্ছে। চাইল্ড ম্যারেজ, মানে একবারে মানে সমাজের সমস্ত নেগেটিভ জিনিস জিনিস যেগুলো আছে সেগুলো পিক ফেজে চলছে। হ্যাঁ, অবশ্যই কিছু জায়গাতে ভালো ফেজ, ভালো কাজ হয়েছে, পড়াশোনা নিয়ে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজিতে ভালো কাজ হয়েছে। আমি একটা কয়েনের দুটো দিক থাকে, একটা সাইড বলছি আপাতত। এটা তো চরম নেগেটিভ একটা সেকশন, অবশ্যই, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তাহলে গোটা পৃথিবীর দুটো দিক, দুটো মাথা, একটা ওয়েস্ট একটা ইস্ট। ইস্ট কিন্তু সন্ধে সন্ধে লেগে আছে, অন্ধকারে ঢুকছে। আর ওয়েস্ট, এরে বাবা, এ তো একবারই চলে গেছে অন্ধকারে। দেখো এখানে কি দেশ আর কোনো সেন্ট্রাল রোমান এম্পায়ার নেই। ইন্ডিয়াতেও তাই হয়েছিল, গুপ্ত যুগ নেই, কোনো সেন্ট্রাল অথরিটি নেই, কেউ মাথা থেকে কন্ট্রোল করার নেই, সব আলাদা 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 আলাদা, ঠিক, সব আলাদা আলাদা, কন্ট্রোল করার কেউ নেই। দ্বিতীয়ত, সমস্ত বড় বড় সিটি ব্যবসা সব পতন হয়েছে, লিটারেসি রেট একদম খারাপ, সেকুলার এডুকেশন নেই, প্লেগ চলছে, প্রচুর লোক মারা যাচ্ছে, জাস্টিনিয়ান প্লেগের কথা বলা হচ্ছে, বুমানিক প্লেগ, প্রচুর প্লেগ এসছে এই টাইমে। উইচক্রাফট, ভুডু, ইউরোপ পুরো অন্ধকারে ছিল, পিওর ডার্কনেস। আর এরকম পরিস্থিতি যখন আসে, তখন মানুষ কিন্তু পুরোপুরি ভাবে ধর্মের উপরে নির্ভরশীল হয়ে থাকে, পুরোপুরি ভাবে। আর এই টাইমেই কিন্তু রিলিজন পুরোপুরি ভাবে ডমিনেট করছিল, পুরোপুরি ভাবে কিন্তু রিলিজন একদম সুন্দর নেক্সাস তৈরি হয়েছিল কিংসদের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের এই পুরোপুরি নেক্সাস কিন্তু চলছিল। এবং ইন্ডিয়াতেও তাই হেভি ডমিনেন্স অফ রিলিজন এই টাইমে, ধর্ম একবারে সবকিছু ধরে নিয়েছিল। তার মানে ধর্ম যাজক যারা, তারাই মাথাতে ছিল সেই পয়েন্ট অফ টাইমে। ঠিক যখন দুদিকে এরকম পরিস্থিতি, দুদিকে একটা পরিস্থিতি, যখন খ্রিস্টানিটিতেও একই কন্ডিশন, হিন্দুইজমে বা এদিকেও একই রকম কন্ডিশন, তখন মাঝখানে একটা নতুন ধর্ম জন্মায় পৃথিবীর বুকে, ইসলাম। এবার দেখো পৃথিবীতে যখনই কিছু নতুন হচ্ছে, নতুন দোকান, নতুন প্রোডাক্ট, নতুন যাই কিছু আছে, ম্যাক্সিমাম জিনিসই কিন্তু প্রথমে আকর্ষণ করে। ইসলাম জন্ম হলো, ইসলামে কোনো কাস্ট নেই, কোনো জাতপাত নেই, ইটস ভেরি, মানে কিছু জায়গাতে গেলে মানুষের কাছে খুব অ্যাট্রাকটিভ হয়ে দাঁড়ালো। ইসলাম কিন্তু খুব কুইকলি আস্তে আস্তে স্প্রেড হতে থাকলো, অ্যারাবিয়া থেকে খুব কুইকলি স্প্রেড হতে থাকলো ইসলাম। দেখাচ্ছি, এই যে এখানে বলেছি ইসলাম, ইসলাম ইকুয়ালিটির কথা বলছে, ব্রাদারহুড, ভাইচারা, ফ্র্যাটার্নিটির কথা বলছে। স্বাভাবিকভাবেই একটা রিজিয়নকে স্প্রেড হতে গেলে কথাগুলো বলতেই হবে, স্প্রেড হওয়া স্টার্ট হলো। এবার ঘটনা হচ্ছে, এখানে একটা জিনিস আছে, দেখো দেখাচ্ছি। ইসলামের বার্থ 7th সেঞ্চুরি, কোথায়? সৌদি আরবিয়া। এবার শুধু তো জন্মালে হবে না, তাকে তো বড় হতে হবে, তাকে তো কনসলিডেট করতে হবে, হাড়গুলোকে তো কনসলিডেট করতে হবে। তারপর তো 300 খানা হাড়ে কনভার্টেড হবো আমরা। বাচ্চা যখন জন্মায় হাড়ের সংখ্যা প্রচুর বেশি থাকে, ঠিক আছে, কনসলিডেশন তো দরকার, ঠিক আছে। সুসংগঠিত হতে হবে আমাদের, তো ইসলামকেও সুসংগঠিত হতে হবে। ইসলাম কি করলো, এই মানে নিজেকে কনসলিডেট করার চক্করে আস্তে আস্তে স্প্রেড করা স্টার্ট করলো টুয়ার্ডস ইউরোপ, টুয়ার্ডস টার্কি, ঠিক। আচ্ছা, এবার একটা কথা বলি, এদিক একটু ম্যাপের দিকে তাকাবে তোমরা, এই ম্যাপের দিকে, একটা ম্যাপ বার করি আমি।
হ্যাঁ, দেখো, বার্থ প্লেস অফ ইসলাম সৌদি আরবিয়া হলো, আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে স্প্রেড করছে, অ্যান্ড ইট ইজ স্প্রেডিং টুয়ার্ডস টার্কি, অ্যান্ড তারপরে ইসলাম ইউরোপের দিকে প্রসিড করা স্টার্ট করছে। কিন্তু যখনই এটা করতে গেল তখনই লেগে গেল ঝামেলা। কেন? কেন? যখনই টার্কির কাছাকাছি চলে গেল তখনই লেগে গেল, কিন্তু তোমরা হিস্ট্রিতে পড়েছো ক্রুসেড। দেখো, দু তিনটে কারণ আছে, খুব জরুরি কারণ। এক নম্বর, এই যে রাস্তাটার উপর দিয়ে সিল্ক রুট যাচ্ছে, দেখো তুরস্কের ওপরে যার কন্ট্রোল আছে তার কিন্তু চায়না আর ইউরোপ, এই দুটো ঠিক মিডিল পজিশনে আছে টার্কি। তাহলে টার্কির উপর যদি কন্ট্রোল থাকে, ইউরোপে ঢোকার আগে এখানে একটা টোল গেট থাকবে, এবং এখান থেকে কিন্তু ফাইনালি একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম হবে। আর কোনো আজ পর্যন্ত পৃথিবীতে সমস্ত ধর্ম, চাই ক্রিশ্চিয়ানিটি বলো, হিন্দুইজম বলো, ইসলাম বলো, জোরোস্ট্রিয়ানিজম বলো, বিনা পয়সা ছাড়া কিন্তু তার পক্ষে স্প্রেড হওয়া পসিবল নয়। কারণ ভাই, মন্দির মসজিদ করতে গেলে তো টাকা পয়সা লাগবে, আরে ডোনেশন দিলেও মানুষের কাছে তো লাগবে, টাকাটা তো লাগবে, কি করে তৈরি হবে বলো? একটা তুমি অনুষ্ঠান করবে, নরনারায়ণ সেবা করবে, তোমাকে তো খিচুড়ি আলুর দমের জন্য কিনতে হবে, পয়সা তো লাগবে, কোথা থেকে পাবে সেটা? টাকা পয়সা ছাড়া তো সম্ভব নয়। তো সোর্স অফ ইনকাম দরকার। এবার টার্কি একটা ভালো টার্গেট ছিল, যদি টার্কি কন্ট্রোলে নেওয়া যায় তাহলে আমি কিন্তু স্প্রেড করতে পারবো। এবার যখন ইসলাম ওয়েস্টের দিকে স্প্রেড করা স্টার্ট করলো তখন হয়ে গেল সমস্যা। কেন? দেখো, একটা কথা বলি, দুটো ধর্ম দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ভৌগোলিক জায়গাতে জন্মেছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু দুজনার কালচার একদমই আলাদা। আজকে সৌদি আরবিয়ার কথা যদি বলি, তুমি ইসলামে দেখবে মেয়েদের বোরখা পরার কালচার আছে। ইভেন সৌদি আরবে যারা শেখ, তারা যেরকম জামা কাপড় পরে, ইট ইজ অলসো নাথিং লেস দ্যান আ বোরখা। সমস্ত কিছু ঢাকা, মুখের এইটুকুটা খোলা থাকে। তাও মেয়েদের কেন ঢাকা থাকে, ছেলেদের কেন খোলা থাকে? দেখো, আই এম নট এক্সপার্ট ইন রিলিজন, যদি আমার দিক থেকে কোনো ভুল হয়, আমি মানে কি বলবো আর, মানে আমি তো রিলিজিয়াস এক্সপার্ট নই, বাট আমার একটা খুব কমন সেন্স আছে, জানো তো, একটা সেন্স আছে যেটা আমার মনে হয় কি এটা হতে পারে। ঠিক আছে, যে এই যে বুরখা, ধরো তুমি যদি ডেজার্টে বেড়াতে যাও, ডেজার্টে যদি বেড়াতে যাও, বালুর ঝড় হয়, তুমি যদি মুখ চোখ কান না ঢাকো না, তোমার স্কিন কেটে বেরিয়ে চলে যাবে। তো তুমি যদি ওই রকম ড্রেস ওখানে না পরো, তুমি বাঁচবে না, তুমি লিটারালি বাঁচবে না। আজকে তুমি দেখবে, আচ্ছা এবার এই ড্রেসটা যদি বলা হয় আমেরিকাতে পড়তে, আমেরিকার লোক এমনি, ওদের সামার মানে 21 ডিগ্রি টেম্পারেচার, 19 ডিগ্রি 20 ডিগ্রি হচ্ছে ওদের সামার। ঠিক, আমরা শীতকালে ওই টেম্পারেচার হলে আমরা উইন্ডচিটার জ্যাকেট পরে বাইরে বেরোই, ওদের কাছে সামার, ওরা তো রোদই পায় না। যে জায়গার লোক রোদই পাচ্ছে না, সে যদি বোরখা পরে তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে মরে যাবে। তাই ওদের পক্ষে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা পসিবল নয়। দ্বিতীয় কথা, আর একটা জিনিস বলছে তোমাকে, ইসলামে দেখবে অ্যালকোহল কিন্তু ব্যান করা আছে পুরোপুরি ভাবে, হাত দেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু ক্রিশ্চিয়ানিটির কথা যদি দেখো, জিসাস ক্রাইস্ট দ্য লাস্ট সাপারের ছবিতে নিজে অ্যালকোহল পান করছেন, তার সাথে ব্রেড খাচ্ছেন। তো এক জায়গাতে গড নিজে অ্যালকোহল খাচ্ছেন, এক জায়গাতে পুরোপুরি ব্যান করা আছে অ্যালকোহল, কেন? ইসলাম কোথায় জন্মেছে? যেখানে ডেজার্ট, যেখানে জলই পাওয়া যায় না, সেখানে অ্যালকোহল তৈরি করা কতটা ডিফিকাল্ট টাস্ক বলো তো, কতটা টাফ জব, কত মানুষের রক্ত চুষতে হবে না অ্যালকোহল তৈরি, ওই জন্য বারণ করা আছে যে না না, অসম্ভব, এসব জিনিস করো না। ধার্মিক কোনো কারণ থাকতে পারে অবশ্যই, কিন্তু এটা আমার যেটা মনে হয় এটাই বেসিক কারণ। এবং ক্রিশ্চিয়ানিটিতে এত ঠান্ডা ওইখানকার দেশে, যদি কেউ অ্যালকোহল না খায় মরে যাবে, তাই ওদের খেতেই হবে। বুঝতে পেরেছো? ওরা অ্যালকোহল খায় বডি টেম্পারেচার মেনটেন করার জন্য, আর আমরা অ্যালকোহল খাই মেন্টাল টেম্পারেচার মেনটেন করার জন্য, এটাই ডিফারেন্স। আর একটা জিনিস, তাহলে ওরা যদি অ্যালকোহল না খায় ওরা মরে যাবে, ওদের খেতেই হবে। আর একটা বড় কারণ, যেমন
ইসলামে তুমি যদি দেখো পর্ক মিট ব্যান করা আছে, শুকরের মাংস যেটাকে বলে। আমার যেটা মনে হয় বেসিক্যালি, দেখো খুব ফ্যাট থাকে শুকরের মাংস। তুমি সৌদি আরবের মতো একটা গরম জায়গা, ডেজার্ট, সেখানে যদি ওই রকম হাইপার ফ্যাট আলা কেউ মাংস খায়, ও তো ওখানেই মরে যাবে গরমে, তার তো শরীর নিতে পারবে না। এবার তুমি যদি জার্মানি, আমেরিকা এসব জায়গায় যাও, তুমি যদি ওখানে যদি হ্যাম বা পর্ক না খাও, তোমার শরীর ঠান্ডায় জমে যাবে, বিকজ ওই হেভি ফ্যাট প্রচন্ড পরিমাণ এনার্জি জেনারেট করে, যেটা তোমার বডি টেম্পারেচার মেনটেন করে। তো স্বাভাবিকভাবেই ইসলাম যখন ওখানে স্প্রেড করছে, সে তার নিজস্ব সংস্কৃতিকেই স্প্রেড করাবে। তাই ওয়েস্টের পক্ষে কিন্তু এই সংস্কৃতি মেনে নেওয়া পসিবল ছিল না, অসম্ভব ব্যাপার। তারা তারা যদি এটাকে অ্যাকসেপ্ট করতো, তারা মরে যেত। তারা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলেও মরবে, যুদ্ধ হবে, তার থেকে যুদ্ধ করে মরাই ভালো। এটা ছাড়া আরেকটা কারণ আছে, এটা তো গেলে একটা অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্ট। ইকোনমিক অ্যাসপেক্ট কি? আজকে যদি এই সিল্ক রুটটা এদের হাতে চলে যায়, তাহলে কিন্তু সমস্যা। আর একটা কথা বলি, সমস্যা কাদের? ব্যবসাদারদের। তো ব্যবসাদারদের কাছে তো আর আনলিমিটেড পয়সা নেই, আছে কিন্তু হিসেবের পয়সা, প্রচুর পয়সা, কিন্তু হিসেবের পয়সা। ওরা একটা পয়সা তখনই খরচা করে যখন ওখান থেকে 10টা টাকা রিটার্ন বার করতে পারে। ওরা দেখছে আমরা আর্মি তৈরি করব, যুদ্ধ করাবো, এ তো হয় অনেক খরচা। কিন্তু ধর্ম এমন একটা সাবজেক্ট, ধর্ম এমন একটা সাবজেক্ট যেটা ব্যবহার করলে আমি ফ্রিতে লোক পাবো। আমার ধরে নাও কোনো একটা ভালো বন্ধু আছে, ধরে নাও সে একজন মুসলিম, তার সাথে আমার ঝামেলা হলো, ধরে নিচ্ছে একটা নাম আসিফ, ঝামেলা হলো। তো আমাদের একজন কমন ফ্রেন্ড, আমি তাকে গিয়ে বললাম, দেখ না আসিফের সাথে আমার ঝামেলা হচ্ছে। সে কি বলবে? আরে ভাই, নিজেদের বন্ধুদের ব্যাপার, মিটিয়ে নে। ধরে নাও আমি এক্স্যাক্টলি এই কথাটা না বলে যদি যদি বলি, ভাই একটা মুসলিম ছেলে আমায় মেরেছে, এই আলোচনাটা কোন অ্যাঙ্গেলে যাবে? তখন আমার সাপোর্টে 100টা হিন্দু আসবে, আসিফের সাপোর্টে 100টা মুসলিম আসবে, এবং তাদের কিন্তু আমি ডাকবো না, তারা এমনি আসবে, কারণ ধর্মের যুদ্ধে মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। लोग फ्री में आएंगे सर। इसीलिए मेजॉरिटी वॉर्स को धर्म का नाम दिया गया। दुनिया पे एक चीज याद रखना, हर युद्ध पैसे के लिए होता है। धर्म धर्म को नाम दिया जाता है कि फ्री में सोल्जर्स आ जाए, फ्री में सेना मिले, एंड दिस लीडेड टू बर्थ ऑफ क्रूसेड। দেখাচ্ছি ক্রুসেড, এ দেখো একদম। এবং এই ক্রুসেডকে কি বলা হলো? পবিত্র যুদ্ধ। আরে ভাই, কোন যুদ্ধ পবিত্র? মানুষের ভেতরে অপবিত্রতা থাকে বলে যুদ্ধ হয়, তাহলে যুদ্ধ অপবিত্র লোকগুলোর জন্য যুদ্ধ হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে পবিত্র। वाह, क्या बात है, क्या बात है, क्या कॉन्सेप्ट है, हैं? और लोग यही चीज को समझते हैं और इसमें ही मजा लेते हैं इस चीज का। वो सोचते नहीं इस चीज के बारे में कि क्या पवित्र है, क्या पवित्र है, कुछ नहीं, बस मजा आना चाहिए ना। মারপিট করলে স্টার্ট हो गए। একে মারছে কেন? ভগবান বলেছে বলে। একে মারছে কেন? ভগবান বলেছে বলে। गॉड, भाई साहब, जब तुम एक इंसान को मार रहे हो, क्यों मार रहे हो? Why you are killing him? For what? ঈশ্বরের অর্ডার আছে তো, কোথায় কোথায় আছে অর্ডারটা? এন্ড হ্যাঁ, এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করেছিল ক্রুসেডাররা চার্চের ফাদারদের।
কি বলছিল, আপনারা অর্ডার দিচ্ছেন এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের মেরে দিতে, এদের মেরে দিতে, লোকগুলোকে মেরে দিতে, তো কেন? ওয়াই? কোথায় বলেছে অর্ডার? গডের অর্ডার দেখান আমাকে। ना अगर ये क्वेश्चन पूछा जाए ना आपसे तो सर बहुत दिक्कत हो जाएगा। क्यों? बिकॉज ऐसा ऑर्डर कभी था ही नहीं। दूसरी बात, ऐसा ऑर्डर कभी था ही नहीं। दूसरी बात, ऐसा ऑर्डर कभी दिखा ही नहीं पाओगे, कभी नहीं दिखा पाओगे, कुछ है ही नहीं। আর একটা সাধারণ লোক অ্যাডমিনিস্ট্রেশনকে কোশ্চেন করে চড় মেরে তাড়িয়ে দিবে, কিন্তু আর্মির অফিসার যদি করে বা আর্মি সোলজার যদি করে পারবে না। কেন জানো? বিকজ আ ফোর্স ক্যান বি এনকাউন্টার্ড উইথ ओनली फोर्स। स्वामी विवेकानंद उनका स्टेटमेंट है। एंड दे स्टार्टेड आस्किंग क्वेश्चंस टू द पादरीज कि बोलूं, सबूत वो दिखा नहीं पाए। चर्च ने इतना करप्शन किया था सर, मैं आपको क्या बताऊं। तो वाज अ कॉन्सेप्ट ऑफ सिन सर्टिफिकेट। জানো কি, তুমি পাপ করলে চার্চে গেলে, কি বলে আমি মার্ডার করে এসেছি, বলে 25,000 পাউন্ড দাও, দিয়ে দিলে পাপ মুক্তি সার্টিফিকেট লিখে দিল। কনফেশন বক্স গিয়ে বলতে হবে একবার এই করেছি, পাদ্রী তোমার মুখ দেখবে না, লিখে দিলে পাপ মুক্ত হয়ে গেলে। চার্চ ট্যাক্স কালেক্ট করতে, যা নাম ছিল টিথে। তুমি ভাবো কি পরিমাণ করাপশন হলে মানুষ এরকম কাজ করতে পারে। ধর্মের নাম দিয়ে প্রত্যেকটা ধর্মের লোকেরা প্রচুর মানুষকে কিন্তু লুট করেছে, করে এবং করবেও, যদি এখনো অবধি তোমরা সোজা হয়ে না দাঁড়াও। তো ঘটনা হচ্ছে এখানে যেটা হলো সেটা হচ্ছে যে ক্রুসেড শুরু হলো। এর আগে क्वेश्चन करा स्टार्ट करो, जब आप बताइए सर काहे के लिए ऐसा हो रहा है, काहे के लिए ऐसा हो रहा है, वाई? जब ये लोग जवाब दे नहीं पाए तो ये लोगों ने चर्च के अगेंस्ट रिवोल्ट कर दिया, एंड दिस लीडेड टू বার্থ অফ নবজাগরণ অর রেনেসা। কারণ এখন চার্চ যেটা বলছে আমি কিন্তু সেটাকে আর মেনে নিচ্ছি না। আমি এখন জিজ্ঞেস করছি কেন? প্রমাণ করতে হবে। ভগবানের অর্ডার বলে চালানো চলবে না। এন্ড এই যে ওয়াই, খুব জরুরি শব্দ। গোটা জীবন এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস আমি গর্বিত এই প্রতিষ্ঠানটার প্রতি, একটাই কারণে এই জিনিসটার পিছনে কাজ করেছে। আমি লিটারালি বলছি, অন ক্যামেরা বলছি, আই এম প্রাউড। ওয়াই? কেন? ওয়াই? কি দরকার? নাও সেখান থেকে শুরু হলো রেনেসা। नाम শুনেছো নিশ্চয়ই, গ্যালিলিও, কোপার্নিকাস, ये लोग तो अपना जिंदगी सैक्रिफाइस कर दिए। নবজাগরণ হয়, যখনই নবজাগরণ হয় তখনই কিন্তু জন্মাবে র্যাশনালিজম বা যুক্তিবাদ। ভাই যুক্তি দাও। আর যুক্তির ওপরে দাঁড়িয়ে আছে কি? বিজ্ঞান। তো র্যাশনালিজম থেকে জন্মায় সায়েন্স, অ্যান্ড এখান থেকে জন্মায় টেকনোলজি, প্রযুক্তি। ওই জন্যে যুক্তি, র্যাশনালিজম, প্রযুক্তি, টেকনোলজি, প্রযুক্তি। এই ছোট্ট শব্দ দুটো, তাহলে কি দেখলাম? ক্রুসেড, সেখান থেকে হলো রেনেসা। 1291, 1095 থেকে 1291 হচ্ছে ক্রুসেড, 1490 রেনেসা। এবং রেনেসা থেকে কি তৈরি হলো? ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার যখন সায়েন্স অ্যান্ড টেক তৈরি হবে তখন কি হবে জানো তো? মানুষজন কি করতে বেরোবে? খোঁজ করতে বেরোবে, এক্সপেরিমেন্টস করবে। চলো দেখি ঘুরে আসি, চলো দেখি জেনে আসি, চলো দেখতে যাই এটা আছে কিনা, আরে এটা হচ্ছে কিনা সত্যি জেনে আসি। কারণ এতদিন ধরে তো কুয়োর ভেতরে রেখেছিল, এবার তো বাইরে বেরিয়েছে। এন্ড এইখান থেকেই জন্মালো জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনস আর ওয়ার্ল্ড এক্সপ্লোরেশনস। তোমরা নিশ্চয়ই নাম শুনবে। 1400 আই থিঙ্ক 95 সালে
কলম্বাস ডিসকভার করেছিল আমেরিকা, তখন 90-এর রেনেসা, 95-এ কলম্বাস ডিসকভারি করলো, 1498 ম্যাজেলান এই সেম টাইমে গোটা পৃথিবী ঘুরেছিল। অ্যান্ড ভাস্কো দি গামা 1498-এ ডাইরেক্ট সি রুট পেয়েছিল ইন্ডিয়াতে আসার, কেপ অফ গুড হোপ দিয়ে। এই রাস্তাটা দিয়ে একদম স্ট্রেট কেপ অফ গুড হোপ, আব্দুল মাজিদ বলে একজন ইন্ডিয়ান মার্চেন্ট, ওনার সাথে একদম এই রাস্তা দিয়ে স্ট্রেট ডাইরেক্ট ইউরোপ থেকে এই রাস্তা দিয়ে সোজা ইন্ডিয়া আসা রাস্তা কিন্তু ডাইরেক্ট সি রুট পেয়ে গেছিল। তাই 1492 নতুন বিশ্বের জন্ম, এন্ড 1498 ডাইরেক্ট সি রুট টু ইন্ডিয়ার আবিষ্কার। আর এইখান থেকে জন্মালো ওয়ার্ল্ড ট্রেড। কি জন্মালো? ওয়ার্ল্ড ট্রেড। এবার দেখো একটা অদ্ভুত জিনিস দেখায়, এই পুরো ব্যাপারটা ঘটে কোথায়? ইউরোপে। নবজাগরণ কোথায় আসে? ইউরোপে আসে। ইউরোপ থেকে লোকজন বেরোয়। সায়েন্টিফিক রেভলিউশন প্রথম এখানে আসে, ইন্ডাস্ট্রি এখানে লাগে। এবার ইন্ডাস্ট্রি, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার হয় তাহলে ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রি হলে কি হবে? ইন্ডাস্ট্রির কি জিনিস লাগে? তিনটে জিনিস লাগে একটা ফ্যাক্টরিকে দাঁড় করাতে গেলে: কাঁচামাল, র মেটেরিয়াল, সেকেন্ড লেবার, থার্ড মার্কেট। কাঁচামাল, লেবার লাগবে, শ্রমিক লাগবে, এবং মার্কেট লাগবে প্রোডাক্টটা বিক্রি করার জন্য। কাঁচামাল তুলতো কোথা থেকে? যখন নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা একটা টাইমে আমেরিকার কলোনি ছিল, কাঁচামাল তুলতো, ইন্ডিয়া থেকে কাঁচামাল তুলতো, আফ্রিকা থেকে স্লেভ নিত, দাস দিয়ে এরা গোটা পৃথিবীতে বিক্রি করতো। এই যে আস্তে আস্তে ব্রিটেন আমেরিকাকে রক্ত চুষছে, ভারতের রক্ত চুষছে, আফ্রিকার রক্ত চুষছে, দিয়ে গোটা পৃথিবীর রক্ত চুষছে, এবং গোটা পৃথিবীতে মাল বিক্রি করতো একা। এরা নাকি সৎ ব্যবসায়ী, আমরা এদের কাছ থেকে শিখবো অনেস্টির কথা। ভাই, লুটের রাজনীতি চালিয়েছে, গোটা পৃথিবী লুট করে গেছে, ভারতকে লুট করেছে, আমেরিকাকে লুট করেছে, আফ্রিকার মানুষজন তুলে নিয়েছে, একবারে শেষ করে দিয়েছে। एंड दे स्पीक ऑनेस्टी इज अ क्वालिटी। अरे भाई साहब, तुम लोगों से कुछ नहीं सीखना है, तुम चुपचाप मुंह उठा के अपना देश में बैठो, इधर झांकना भी मत नहीं चाहिए भाई साहब। তোমরা আসার পর আমাদের দেশের উন্নতি কম, অবনতি বেশি হয়েছে। আর যারা এটা বিশ্বাস করো কি ডালহৌসি ইজ আ মেকার অফ মডার্ন ইন্ডিয়া, যারা এইসব কথা বলো, আমি কথা একটা জিনিস বলে দিলাম, আমি লাইন বাই লাইন প্রমাণ দিব, ব্রিটিশের একটা কাজ ভালোর জন্য করেনি, একটাও না, একটাও না, একটা না মানে একটা। ওরা আগে নিজের স্বার্থ দেখেছে, সেটা পূরণ করতে গিয়ে তোমার ভুলবশত উপকার হয়ে গেছে। ব্যাপারটা এরকম কি, আমরা খেতে পাচ্ছি না, নিচে আছি, ওরা খাবার নিয়ে যাচ্ছে, এক টুকরো খিচুড়ি প্লেট থেকে উড়ে গিয়ে নিচে বললো, ওটা তুলে খেলো। হ্যাঁ, যদি এটাকে তুমি মনে করো কি ব্রিটিশ ছাড়া উন্নয়ন, তাহলে অবশ্যই উন্নয়ন। না, আমি মনে করি না ভাই এটাকে উন্নয়ন, আমি মনে করি এটাকে অ্যাক্সিডেন্ট। ইসলাম জন্ম, সেখান থেকে ক্রুসেড হলো, রেনেসা হলো, জিওগ্রাফিক্যাল ডিসকভারি হলো, এবং এইখান থেকে শুরু হলো গোটা পৃথিবীব্যাপী বিজনেস বা বার্থ অফ ওয়ার্ল্ড ট্রেড। এই যে ওয়ার্ল্ড ট্রেড শুরু হয়ে গেল। ব্রিটেন বড় করে ফ্ল্যাগ দেখিয়েছে, হ্যাঁ, এই যেখানে ছবিও দেওয়া আছে, এই যে নর্থ, এই যে ব্রিটেন পুরোটাই, এই যে আফ্রিকা থেকে স্লেভ নিচ্ছে, ইউরোপ ফিনিশ গুড তৈরি করছে, ঠিক আছে, পুরো ম্যাপটা ভালো করে দেখো। এই যে ইন্টারডিপেন্ডেন্স অফ ট্রেড, মানে এক জায়গা থেকে র মেটেরিয়াল নিচ্ছি, এক জায়গা থেকে স্লেভ নিচ্ছি, এক জায়গায় তৈরি করছি, আর এক জায়গায় বিক্রি করছি, এই যে পারস্পরিক যে নির্ভরশীলতা বা ইন্টারডিপেন্ডেন্স, এইটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড। অ্যান্ড উইথ দ্য প্যাসেজ অফ টাইম, যত সময় গেছে আস্তে আস্তে কি হয়েছে বলো তো, যত দিন যাবে না আমাদের চাহিদা বাড়বে। ক্লাস 5 চকলেট, 5 বছর বয়স চকলেট, 15 বছর বয়স আইফোন, 25 বছর বয়স বাইক, 35 বছর কার, প্লাস বউ, মাঝখানে হয়ে যায় যদিও, তারপরে 40-45 পয়সা, আরো চাই, আরো চাই, আরো চাই, মানি,
হলো 70-75, গড, তারপরে টাটা বাই বাই। যত দিন যায় মানুষের চাহিদা আস্তে 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 বাড়তে থাকে। দেখো, মানুষের যদি ইনকাম বাড়ে, চাহিদা বাড়বে। আর একটা টাইমে একটা কথা বলি তোমাকে, যেমন আমি যেখানে আছি সেখানে একটা খুব ভালো ব্র্যান্ডের এসি চলছে, আমি নাম নিচ্ছি না ব্র্যান্ডটার, খুব বড় ব্র্যান্ড, যে এয়ার কন্ডিশনিং আছে। এবং এই ব্র্যান্ডটা কিন্তু একটা স্পেশালাইজড ব্র্যান্ড, যারা খুব ফেমাস এই ফিল্ডে, তারা ডেডিকেটেড ভাবে কিন্তু কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং বানায়। এবং তারা খুব কিন্তু মানে রেনাউন্ড ব্র্যান্ড এবং খুব এক্সপেন্সিভ ব্র্যান্ড। এই দরকারটা কেন হলো? মানুষজনের যখন চাহিদা বাড়ে, মানুষজন কিন্তু ফার্স্টে বলে এসি চাই, তারপর বলে না না এই এসি না, আরেকটু ভালো লেভেলের এসি চাই, যার এয়ার থ্রু 21 থেকে 22 ফিট, যার কুলিং খুব ভালো, মানে এটা ক্রাইটেরিয়া সেট করে। তো আস্তে আস্তে না মানুষের চাহিদা আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। এবার ঘটনা কি হয়, যখন তোমার জিনিসের চাহিদা আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, তখন কিন্তু ভাই কুটির শিল্প দিয়ে চলবে না, তখন কঠোর শিল্প লাগবে। অ্যান্ড দিস লিডেড টু বার্থ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। নাও তাহলে এবার দেখো, এবার একটা কথা বলি, আধুনিক বিশ্বের মাতা এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি আরেকবার বলছি, খুব মন দিয়ে বুঝবে। আধুনিক বিশ্বের মাতা হচ্ছে কি? রেনেসা বা ন্যাশনালিজম। যারা যারা যে যে দেশ এই যুক্তিবাদকে অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে, তারা বিশাল বড় বড়লোক হয়েছে, শক্তিশালী দেশ হয়েছে আমেরিকা। যারা যারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, মানেনি, পাত্তা দেয়নি, তারা ধ্বংস হয়ে গেছে, যেমন পাকিস্তান। তো এই দুটো, রেনেসা বা ন্যাশনালিজম হচ্ছে যুক্তিবাদ হচ্ছে মাতা, অ্যান্ড শিল্প হচ্ছে পিতা। এই দুজনার সন্তানের নাম হচ্ছে আধুনিক বিশ্ব বা আধুনিক ওয়ার্ল্ড, মডার্ন ওয়ার্ল্ড। এই যে ছবিটা আমি দিয়েছি, ইনার নাম রেনেসা, ইনার নাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখো গায়ে একদম কালো কালো দাগ। এবং এই দুজনার সন্তান হচ্ছে আধুনিক বিশ্ব। এবং এইটা কি বলছে? বার্থ অফ নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস। তো যখনই নতুন কিছু আসবে না, প্রাচীনের সাথে লাগবে যুদ্ধ। দেখো, ইয়ং জেনারেশনের সাথে বাড়িতে ওল্ড জেনারেশনের ফাইট হয়, নাতির সাথে কিন্তু দাদুর কালচারালি ফাইট হবেই, কালচারালি ফাইট হবে। দাদু বলে না না, এখনকার ছেলেমেয়েরা একদমই ঠিক নয়, এখনকার ছেলেমেয়েরা সব পুরোনো যুগের লোক, সব লোকতে হয় না এরকম টাইপের কথা। ওইসব আগেকার লোকরা ওইসব করতো, এসব বলতোই, অত পাত্তা দিলে হয় না, ভুল ভাল। সবসময় ওল্ড ভার্সেস নিউ একটা ফাইট ছিল, আছে, থাকবে। এবং এই চক্করে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় কত? 1750। দেখো, ওই বলে না, এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে। এই নিউ অর্ডার আর ওল্ড অর্ডারের যুদ্ধে ভাই সবাই তো বড় হতে চাইছে। আমেরিকান বিপ্লব, ফ্রেঞ্চ বিপ্লব, রাশিয়ান বিপ্লব, চাইনিজ বিপ্লব, এবং প্রত্যেকটা বিপ্লবের মাদার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1750। 1750 শিল্প বিপ্লব না হলে একটা বিপ্লব আসতো না। এবং তুমি দেখতে পাচ্ছ, দেখো, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, চাইনিজ রেভলিউশন, এর একটাই পিতা 1750 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবার বলি, এইভাবে জন্ম হলো ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এদের জন্ম হলো। কিন্তু আরো তো ইউরোপে ছোট ছোট দেশ জন্মাচ্ছে, তারাও তো এটা স্বাদ পেয়েছে, ইন্ডাস্ট্রির স্বাদের স্বাদ পেয়েছে, তারাও তো স্বাদ পেয়েছে। জার্মানি চাইছে নিজে বড় হতে, জাপান চাইছে নিজে বড় হতে, ইটালি চাইছে নিজে বড় হতে। কেন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এদের কন্ট্রোলে থাকবো? তাই না? কিন্তু এদের সমস্যা যেটা হয়ে দাঁড়ালো,
যে এদের কাছে অক্সিজেনটা ছিল না বড় হওয়ার। অর্থাৎ এদের যদি বড় মেন অক্সিজেন মানে কি বলতে চাইছি, কয়লা, কোল, আয়রন, কাঁচামাল, র মেটেরিয়াল যেমন কটন, রাবার, এসব তো নেই, এগুলোর অ্যাক্সেসই নেই ওদের কাছে। এমনিতেই ইউরোপের কাছে র মেটেরিয়াল কম, প্লাস যে দেশগুলো ইউরোপিয়ান দেশ যেগুলো এত বড় হয়ে আছে সেগুলো কিন্তু অন্যান্য দেশের ওপরে নির্ভর করে হয়ে আছে, ইন্ডিয়ার ওপরে, আমেরিকার ওপরে নির্ভর করে কিন্তু এই দেশগুলো কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়ে আছে। স্বাভাবিকভাবেই রিসোর্স এইটুকু, চাহিদা এতগুলো লোক, মারপিট তো হবেই। খাবার শেষ হয়ে গেলে প্রচুর লোক তো মারপিট করবেই, যে যা পায় সেই সেটা না। অতএব যখন পৃথিবীতে এইরকম সিচুয়েশন দাঁড়ালো কি এদেরও যদি বড় হতে হয় ইটালিকে, জার্মানিকে, তাহলে কিন্তু এদেরও লাগবে কাঁচামাল আর মার্কেট। আর এই কাঁচামাল আর মার্কেট দুটোই দখলে ছিল এই ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এসব প্রাচীন এই দেশগুলোর কন্ট্রোলে ছিল। তাই এইগুলো কিন্তু এদের দরকার ছিল, এরা দেবে না, ওরা ছাড়বে না। and this leaded to series of world wars। এবং এই ওয়ার্ল্ড ওয়ারের চক্করে, এই ওয়ার্ল্ড ওয়ার এতটাই ডেঞ্জারাস, ঠিক আছে, যে হিরোশিমা নাগাসাকির যে অ্যাটম বোম, সেটা গোটা পৃথিবীতে শিক্ষা ছিল যে লোভের ফলাফল কি হতে পারে। দেখো পৃথিবী না, এটা ওই ছবিটা দিয়ে পৃথিবী খুব লোভী গো মানুষরা, লিমিটেড, সীমিত সম্পদ, অসীম আকাঙ্ক্ষা। মিডল ক্লাসের লোক অনেকেই দেখবে, তোমাকে একটা জিনিস বলছি, আমরা যখন মোবাইল কিনতে যাই, আমরা একটা অ্যান্ড্রয়েডের ফোন কিনছি আইফোনের দিকে তাকিয়ে। সীমিত ক্ষমতা, অসীম ইচ্ছা। একবার আইফোন কিনলো, এবার প্রো কিনতে হবে, প্রো কেনা হলো, এবার ফোল্ড কিনতে হবে, স্যামসাং ফোল্ড কেনা হলো, তারপর কিছু একটা বেরোবে, কিছু একটা কিনতে হবে। মানুষের কিন্তু চাহিদা শেষ থাকে না, অ্যাসপিরেশনস আরো চাই, আরো চাই, আরো চাই। তো কিন্তু রিসোর্স তো লিমিটেড, পয়সা তো লিমিটেড, আনলিমিটেড অ্যাসপিরেশনস। যখন এইটা হলো না, এইখান থেকে হলো কি বলতো, মানে পৃথিবী এই জিনিসটা বুঝতে পেরে গেছিল কি আমি আর যুদ্ধ করতে পারবো না এরকম ভাবে, গ্লোবাল ওয়ার্ল্ড ওয়ার যদি হয় তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। কিন্তু যুদ্ধ তো করতেই হবে, কারণ লোভ সংবরণ ক্ষমতা আমার তো নেই, আমার তো চাই। এইখান থেকে শুরু হলো একটা নতুন ধরনের যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। এবং ফাইনালি যদি দেখো তাহলে বার্থ অফ ইসলাম, ক্রুসেড, রেনেসা, জিওগ্রাফিক্যাল ডিসকভারি, ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্য, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি, এখান থেকে এনআইসি, সেখান থেকে দুখানা ওয়ার্ল্ড ওয়ার, তারপর কোল্ড ওয়ার, এবং ফাইনালি ইউএসএসআর এর ভেঙে যাওয়া 1991 সালে। এই ছিল গোটা ওয়ার্ল্ড হিস্ট্রির একটা লাইন আপ। আর আজকে ছিল তার ইন্ট্রোডাকশন ক্লাস, যেটা আমি ছবিতে কিন্তু পুরো সিরিজটাই ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ক্লাসটা যারা শেষ অবধি দেখছো, যদি ভালো করে করে থাকো, আরেকটা জিনিস বলে দিই, এটার ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স এবং আনসার রাইটিং গাইডলাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা এই ভিডিওতে দিতে পারিনি কারণ অল্প টাইমের ভেতর এত কিছু করা সম্ভব আমাদের পক্ষে। তো যারা যারা এই ক্লাসটা করলে এই নোটটাকে নিতে চাও, করতে চাও এবং আনসার রাইটিং প্র্যাকটিস করতে চাও, তারা এবিসির সাথে যোগাযোগ করো অফিসে যারা আছে তারা গাইড করে দেবে। নাম্বার বলে দিচ্ছি 9474586670, 9474586670। আর একবার বলছি 9933586670, 9933586670। দুটো নাম্বার আছে, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ফোন করে তোমরা কথা বলে ব্যাচিং ডিটেলস নিয়ে নিতে পারো। অফলাইনের জন্য, অনলাইনের জন্য তোমরা যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট তোমরা সেই অনুপাতে কথা বলে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকছে। যদি আমার ক্লাস ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কমেন্ট করো, জানিও তোমাদের মতামত, যেরকমই লাগুক প্লিজ জানিও। এক্সপেক্ট করবো তোমাদের কমেন্টের জন্য। আর যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে একটু শেয়ার করো, লোকজনের কাছে আমাদের ক্লাস পৌঁছবে। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই রাখবে, অবশ্যই করবে।
তো থ্যাংক ইউ ভেরি মাচ এইটুকুর জন্য, আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আসছি, আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো সেশনে। টাটা।